জ্যাসপার ল্যাব থেকে ধীর পায়ে গ্লাস হাউসে ফিরে এলো। বিছানায় গা এলিয়ে দিয়েও তার প্রশান্তি মিলল না। মাথার ভেতর তীব্র যন্ত্রণার প্রবাহ যেন মস্তিষ্ককে ক্ষতবিক্ষত করছে। শক্তিশালী শরীরে ক্লান্তি না থাকলেও এই অসহ্য মাথা ব্যথা তাকে ভেতরে ভেতরে নিঃশেষ করে দিচ্ছে। ঘরে প্রবেশের আগেই সে অ্যাকোয়ারাকে আদেশ করেছিল কফির জন্য, যা হয়তো কিছুটা স্বস্তি দেবে। অন্যদিকে অ্যাকোয়ারা প্রিন্সের কফি তৈরি করে দোতলায় যাচ্ছিল। ঠিক তখনই আলবিরা তার পথ আটকায়। অ্যাকোয়ারা, শোনো, একটা দরকারি কথা ছিল। আলবিরার কণ্ঠে চিন্তার আভাস। অ্যাকোয়ারা কিছুটা থেমে প্রশ্ন করে, কিন্তু প্রিন্স তার জন্য কফি নেওয়ার আদেশ দিয়েছে, আগে কফিটা দিয়ে আসি। আলবিরা একটু থেমে গম্ভীর মুখে বলে, তোমার যেতে হবে না। ওই হিউম্যান মেয়েটাকে পাঠাও, ওকে আদেশ দাও। অ্যাকোয়ারার মুখে একটা কৌতূহল ফুটে ওঠে, তবে সে আলবিরার সিদ্ধান্ত মেনে নেয়। ঠিক আছে, যেমনটা তুমি বলছো। অ্যাকোয়ারা ফিওনাকে ডেকে নিয়ে আসে, কফির কাপ তার হাতে ধরিয়ে দেয়। ফিওনার ভেতরে এক অজানা শঙ্কা ভর করে। কফি হাতে ধরে দাঁড়িয়ে থাকে, বুঝে উঠতে পারছে না তাকেই কেন বারবার ওই জ্যাসপারের সামনে পাঠানো হয়। অ্যাকোয়ারা কড়া কণ্ঠে বলে, ফিউ, প্রিন্সের কক্ষে কফিটা পৌঁছে দাও, সাবধানে, একটুও যেন না পড়ে যায়। এটাতে আয়ুর্বেদিক মিশিয়ে দিয়েছি ওনার মাথা ব্যথার জন্য। ফিওনা খানিকটা অস্থির মনে প্রশ্ন করে, কিন্তু আমি না গেলে হয় না আজকে? অ্যাকোয়ারা একটু বিরক্তির সুরে বলে, আলবিরার নির্দেশ, খেলাপ করার জায়গা নেই। কফিটা নিয়ে যাও, আর মনে রেখো, প্রিন্সের সামনে সাবধান থাকবে। ফিওনা মুখে কিছু না বললেও তার মন দুশ্চিন্তায় ভারী হয়ে ওঠে। তবে সে ধীরে ধীরে কফির কাপ হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। সেই অনিশ্চয়তার মাঝেই নিজের সাহসকে শক্ত করে ধরে। ফিওনা নিঃশব্দে করিডোর পেরিয়ে চলেছে। প্রতি পদক্ষেপে তার হৃদস্পন্দন যেন বেড়ে চলেছে। আজকে সেই ভয়ালো চুম্বনের ঘটনার পর সেই অগ্নিসদৃশ্য প্রান্তরের দানবটির মুখোমুখি হওয়াটা ভীষণ অস্বস্তির। তবুও হাতে কফির কাপ ধরা অবস্থায় নিজের শঙ্কাকে নিবৃত্ত করে জ্যাসপারের কক্ষের সামনে এসে দাঁড়ালো। দরজাটা স্লাইডিং হয়ে খুলে গেল, যেন তার আগমন পূর্ব নির্ধারিত। রাতের স্তব্ধতা ভেদ করে চাঁদের আলো কক্ষের ভেতর প্রবেশ করেছে, সারা ঘরকে এক অপার্থিব আলোকমালায় রাঙিয়ে তুলেছে। জ্যাসপার বিছানায় আড়মোড়া ভেঙে শুয়ে আছে, এক পায়ের উপর অন্য পা তুলে রেখেছে। একটা হাত অবহেলায় চোখের উপর রাখা। তার উন্মুক্ত বক্ষ স্বাধীন শক্তিশালী পেশিগুলো প্রদীপ্ত চাঁদের আলোয় আরো ঝলমল করছে। চাঁদের স্নিগ্ধ আলোতে তার সিক্স প্যাক আবির্ভূত। হাতে ফুটে উঠেছে ভেনাসের মতো নীলচে সবুজ শিরা। ফিওনার দৃষ্টি থমকে যায়। কোনো কথা নেই, কোনো শব্দ নেই। সে নীরবতার ভেতর দাঁড়িয়ে সে যেন অপার এক শক্তিমত্তার সামনে স্থির। তার অন্তরের গভীরে মিশে থাকা দ্বিধা আর সংযম তাকে থামিয়ে রেখেছে। জ্যাসপার যেন এক জটিল ধাঁধা, যার সমাধানের অধিকার কেবলই তার নিজের হাতে। ফিওনা নির্বাক বেখেয়ালি দৃষ্টিতে তাকিয়ে রইল। জীবনে প্রথমবার কোনো পুরুষের এমন খোলামেলা অনাবৃত শরীর দেখছে সে। তাও এমন এক শরীর যেন স্বয়ং প্রকৃতির নিপুণ শৈল্পিক সৃষ্টি। জ্যাসপারের পেশিগুলো এমনভাবে সংযুক্ত যে প্রতিটা রেখায় রহস্যময় শক্তি যেন মিশে আছে। ফিওনার দৃষ্টি আকর্ষণ এড়াতে চাইলেও বারবার তার চোখ গিয়ে আটকে যাচ্ছে সেখানে, অবাধ্য হয়ে যেন প্রতিটা বিশদে হারিয়ে যাচ্ছে। তার ঠোঁট শুকিয়ে আসে, হৃদয় হঠাৎ তীব্র গতিতে ধুকপুক করতে থাকে। এমন এক ধরনের অস্বস্তি আর মুগ্ধতার সম্মিলনে তার গাল লাল হয়ে উঠল। এই পুরুষটি যে কিনা তার জন্য দুর্বোধ্য ভয়ঙ্কর এক প্রাণী, তার শরীরের সৌন্দর্য ফিওনার সমস্ত সংযমকে অকার্যকর করে দিয়েছে। সেই মুহূর্তে জ্যাসপারের শক্তিশালী অব্যয়ের মাঝে ফিওনা নিজেকে ক্ষুদ্র ও অরক্ষিত অনুভব করে, অথচ তার দৃষ্টি সরাতে ব্যর্থ হয়। জ্যাসপারের গম্ভীর কণ্ঠে ফিওনার মগ্নতা ভেঙে গেল। কি হলো অ্যাকোয়ারা? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কফি কোথায়? ফিওনা মুহূর্তেই বাস্তবে ফিরে এলো।
নিজের মনে অস্থির হয়ে উঠল। ইস, নিজেই নিজেকে গালমন্দ করতে লাগলো। ছি, তুই এমন নির্লজ্জ কিভাবে হতে পারলি ফিওনা? ওই ড্রাগনটাকে এভাবে দেখার কি আছে? ফিওনা যখন মৃদু পায়ে এগিয়ে এসে টেবিলে কফির মগটি রাখল, তখন জ্যাসপার চোখের উপর হাত রেখে অর্ধতন্দ্রায় শুয়েছিল। হঠাৎ কোনো এক অদ্ভুত মিষ্টি সুবাস তার নাকে ভেসে গেল। এটা ছিল এক অচেনা ঘ্রাণ, আশ্চর্যভাবে উষ্ণ, কোমল আর এমন এক মাদকতায় ভরা যেন তার মস্তিষ্কের প্রতিটা স্নায়ু শিথিল হয়ে আসছে। একটা মেয়েলি হরমোনাল ঘ্রাণ, যা সূক্ষ্ম, মৃদু আর প্রাকৃতিক, এক ধরনের মিষ্টি সুবাস যা সহজেই প্রতিটা অনুভূতিকে উজ্জীবিত করে তোলে। ফিওনার শরীর থেকে ভেসে আসা এই ঘ্রাণ কেমন যেন উষ্ণ, কোমল আর খানিকটা ফুলের মতো সতেজ। এটি এক ধরনের ম্যাগনোলিয়া ফুলের মিষ্টি মৃদু চন্দন গন্ধের মতো, যা প্রাকৃতিকভাবে শীতলতর। আচমকা এরকম অপরিচিত ঘ্রাণ নাকে আসতেই জ্যাসপার তার হাত সরিয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। সেই সুবাস যেন বাতাসে ছড়িয়ে পড়েছে, ঠিক যেন ফুলের বনে বসে আছে সে, যেখানে প্রতিটা শ্বাসের সাথে ঘ্রাণটি তার ভেতরে প্রবেশ করছে। ফিওনা সেখানেই দাঁড়িয়ে নিরীহ ভঙ্গিতে, তবে তার শরীর থেকে ভেসে আসা সেই আকর্ষণীয় ঘ্রাণ জ্যাসপারের ইন্দ্রিয় জগতে নতুন এক অনুভূতির সঞ্চার করল। জ্যাসপার এক মুহূর্তের জন্য স্থির থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল। ফিওনা থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখে চোখ পড়ল জ্যাসপারের তীক্ষ্ণ গভীর দৃষ্টির সাথে। সেই দৃষ্টিতে যেন এক অজানা স্রোত আছে, যা ফিওনার অন্তরে প্রবেশ করে তাকে তুমুলভাবে কাঁপিয়ে তুলল। মুহূর্তে সে নিজের অব্যক্ত লজ্জা ও দুর্বলতা চাপা দিয়ে অন্যদিকে তাকাতে চাইলেও পারল না। সেই দৃষ্টির মায়ায় বন্দী হয়ে রইল। ফিওনা থমকে দাঁড়িয়ে আছে, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে পেছনে টেনে ধরে রেখেছে। জ্যাসপার প্রথমে সামান্য অবাক হলো, তারপর তার চোখ দুটো ফিওনার দিকে নিবদ্ধ করল। ধীরে ধীরে যেন প্রতিটা ভাঁজে লুকানো রহস্য উন্মোচন করতে চায়। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দৃষ্টিতে আচ্ছন্ন করল তাকে, যেন তার চোখেই বোধহয় এক শীতল আগুন জ্বলছে। ফিওনার গায়ে খয়েরি রঙের ফ্রক, যা হাঁটু পর্যন্ত নেমে এসেছে। কাঁধ থেকে একটু নেমে আসা হাতাটা যেন তার অনিচ্ছায় এক ধরনের নাজুক সৌন্দর্য এনে দিয়েছে। তার সোনালি চুলগুলো খোলা আর চাঁদের আলোর মোলায়েম ঝলক যেন সেই চুলের প্রতিটা রেশমি সুতায় জীবন্ত আলোর বুনন এঁকে দিয়েছে। জ্যাসপার তাকিয়ে রইল তার মুখের দিকে, কোনো কথা না বলে, কিন্তু তার দৃষ্টির গভীরতায় যেন প্রশ্নের ঝড় বইছে। ফিওনার মনে হলো এই দৃষ্টির প্রতিটি ছোঁয়া তার মনের গোপন আবরণকে খসিয়ে দিচ্ছে। অস্বস্তিতে সে এক পা পেছনে সরতে চাইল, কিন্তু যেন সেখানে শিকল বেঁধে তাকে আটকে রেখেছে এই অনিশ্চিত মুহূর্ত। সে নিজেকে সংবরণ করতে চেষ্টা করল, কিন্তু সেই মনস্টারের এই তীক্ষ্ণ অনুচ্চারিত দৃষ্টির সামনে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলল। জ্যাসপার হঠাৎই গম্ভীর অথচ কোমল স্বরে প্রশ্ন করল, এতক্ষণ ধরে কক্ষে প্রবেশ করে চুপচাপ দাঁড়িয়েছিলে কেন? ফিওনা যেন মুহূর্তেই বিচলিত হয়ে উঠল। কি বলবে সে? কিভাবে ব্যাখ্যা করবে এই বিব্রতকর সত্য? এই অচেনা অথচ দুর্নিবার আকর্ষণীয় পুরুষের অনাবৃত শরীর যেন তার দৃষ্টি দিয়ে তাকে বন্দি করে রেখেছিল। এক অস্বস্তিকর অনুভূতিতে তার মুখ লাল হয়ে উঠল। নিজেরই মনের মধ্যে একটা ক্ষীণ কণ্ঠস্বর যেন তাকে পুনরায় গালমন্দ করছে। তবুও সে নিজেকে সংকলিত করে কিছু বলতে চেষ্টা করল, তবে শব্দগুলো যেন গলার কাছে এসে আটকে গেল। তার চোখ নিচে নামিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় রইল না, যেন নিজের এই দুর্বলতাকে জ্যাসপারের কাছ থেকে আড়াল করতে চাইছে। ফিওনার উত্তরের জন্য অপেক্ষা করে জ্যাসপার ধমকের স্বরে বলল, এই মেয়ে, তুমি সব সময় এমন কেন? কোনো কথার উত্তর দিতে পারো না? ফিওনার হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল, তার কণ্ঠস্বর কাঁপল। না, আমি আসলে ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন, তাই বিরক্ত না করে টেবিলে কফিটা রাখতে চেয়েছিলাম। জ্যাসপার তখন বিছানা থেকে উঠে বসল, পাশে থাকা কফির মগটি হাতে তুলে নিল।
উষ্ণ কফির ধোঁয়া বাতাসে ভাসতে লাগলো, আর সে কফির মগে চুমুক দিল। ফিওনার চোখ সেই কফির মগের দিকে আটকে গেল। রক্তিম বেগুনি ঠোঁটগুলো কফির মগে স্পর্শ করছিল। এক অদ্ভুত আকর্ষণে ভরা দৃশ্য ছিল। সেই ঠোঁটগুলো যা গতকাল তার ঠোঁটে লেগেছিল, এখন কফির সঙ্গে চুমুক দিচ্ছে। ফিওনার মনে একটা অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি হলো। সে বুঝতে পারল না কেন তার মনে আকর্ষণ এবং ঘৃণার এই খারাপ মিশ্রণ তৈরি হচ্ছে। ঠোঁটজোড়া এতটা আকর্ষণীয়, অথচ এই স্বাদ এত জঘন্য তিক্ত। কফি শেষ করে জ্যাসপার মগটি ফিওনার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও মগ, অ্যান্ড গো টু হেল নাও। ফিওনার মনে রাগের আগুন জ্বলে উঠল। সে মনে মনে চিন্তা করতে লাগল, এই ড্রাগনটা নিজেকে কি ভাবে? হতে পারে সে ভেনাসের প্রিন্স, কিন্তু পৃথিবীতে সে একটা অ্যানিমেল ছাড়া কিছুই না। ফিওনার প্রতিক্রিয়ার সঙ্গে তার মুখাবয়বের ভঙ্গি প্রকাশ পেয়েছিল। শঙ্কা, বিরক্তি আর ক্ষোভ, এইসবই একসাথে জমা হয়েছিল। ফিওনা কফির মগটা হাতে নিয়ে এক প্রকার হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল, যেন সে তার পিঠে একটা ভারী বোঝা নিয়ে চলছে। তার পদক্ষেপে এক ধরনের তীব্রতা ছিল, যা জ্যাসপারের জন্য অবাককর ছিল। সে ভাবতে লাগল, এভাবে হনহন করে ঘর থেকে বেরিয়ে যাওয়া তো আমার স্টাইল। ফিওনার এই আচরণ যেন একটা নতুন বার্তা নিয়ে এসেছিল, যা জ্যাসপারের সঙ্গে তার সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন সূচিত করছিল। তার চোখে ছিল ক্ষোভের জ্বলন্ত শিখা, এবং সেই শিখা যেন জ্যাসপারকে বিদ্ধ করে যাচ্ছিল। ফিওনা চলে যাওয়ার সাথে সাথেই সেই মেয়েলি হরমোনাল মিষ্টি গন্ধটাও হারিয়ে গেল, যেন ঘরের বাতাস থেকে এক মুহূর্তে একটা স্পর্শময়তা উবে গেল। জ্যাসপার এক প্রকার বিভ্রান্ত হয়ে পড়ল। তার মন খুঁজে ফিরছিল সেই স্নিগ্ধ সুবাসের উৎস। জ্যাসপারের অনুভূতি এখন আস্তে আস্তে গভীরতর হতে শুরু করেছে, কারণ তার লাভ ফাংশনটা ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। প্রথমবারের মতো ফিওনার শরীর থেকে বেরিয়ে আসা এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ তাকে মোহিত করতে শুরু করেছিল। এই ঘ্রাণটা যেন এক অদ্ভুত মাদকতায় পরিপূর্ণ, যা তার মনোযোগ আকর্ষণ করছিল। ফিওনার শরীরের এই ঘ্রাণকে কোনো সাধারণ সুগন্ধির মতো নয়, বরং এটা যেন ফুলের মৃদু সৌরভ এবং গাঢ় মৌ মৌ সুবাসের সংমিশ্রণ, যা ঘিরে ধরেছিল জ্যাসপারকে। ঘ্রাণটি তার ভেতরের বায়ো রিসেপ্টরদের যেন আস্তে আস্তে উত্তেজিত করেছিল, তার মধ্যে এক ধরনের আসক্তির সৃষ্টি করছিল। এটা নিছকই হরমোনাল এক ঘ্রাণ নয়, বরং এটা এমন এক আভাস যা তার মনে একটা স্নিগ্ধ অথচ শক্তিশালী অনুরণন সৃষ্টি করেছিল। এর আগেও তো ফিওনার কাছে গিয়েছিল জ্যাসপার, কতবার গিয়েছিল। মনে মনে চিন্তা করতে লাগলো, তখন তো এমন কোনো ঘ্রাণ নাকে আসেনি। আজ হঠাৎ কি এমন হলো? তার মনে প্রশ্নের খেলা চলতে লাগলো। এই মেয়ে কি আজ কোনো বিশেষ পারফিউম মেখেছে? জ্যাসপারের হৃদয়ে উকি দিল এক অদ্ভুত কৌতূহল। ফিওনার এই পরিবর্তন, তার শরীরের আশেপাশের নিঃশ্বাসের ভাসমান সেই অচেনা ঘ্রাণ, মনের মধ্যে উড়ে বেড়ানো ভাবনাগুলো যেন অদৃশ্য এক আকর্ষণে তাকে আরও বেশি কৌতূহলী করে তুলছিল। পরের দিন সকালে এক স্নিগ্ধ আলোতে ঘরটা উজ্জ্বল হয়ে উঠল, যেন সূর্যের প্রথম কিরণগুলো আকাশের কোলে নেমে এসে সব কিছু নতুন করে সজীবতা দিয়েছে। ফিওনা আলতোভাবে ঘুম থেকে উঠল। চোখ মেজাজের নিঃসঙ্গতা কাটিয়ে দৃষ্টিতে আলো নিয়ে আসার চেষ্টা করছে। সেই মুহূর্তে অ্যাকোয়ারা তার রুমে প্রবেশ করল, দ্রুত এবং চটপটে। ফিউ, তুমি উঠেছ? তাড়াতাড়ি করো, নাস্তা তৈরি করতে হবে তো। ফিওনা অ্যাকোয়ারার উত্তেজনা শুনে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হলো। নিজের মনকে একত্রিত করে সে উঠে পড়ল। হালকা করে ফ্রেশ হয়ে নাস্তা প্রস্তুতের কাজে অ্যাকোয়ারার সাথে কিচেনে প্রবেশ করল। দুজনের মধ্যে যেন একটা সজীবতা অনুভূত হচ্ছিল। ফিওনার হাতগুলো ঘুরছিল রান্নাঘরের সামগ্রীগুলোতে। অ্যাকোয়ারা আনন্দের সাথে নির্দেশ দিচ্ছিল, প্যানের উপর ডিম ফাটানো, টোস্ট পোড়ানো। সব কিছুতে তাদের আলাপচারিতা এবং হাসির ভঙ্গি ছিল। আজকের মেনু কি হবে? ফিওনা জিজ্ঞাসা করল।
প্যানের মধ্যে তেল ঢালতে ঢালতে। অবশ্যই প্যানকেক, অ্যাকোয়ারা উত্তর দিল, তার চোখে উজ্জ্বলতা। তোমার হাতে যে মিষ্টি স্পর্শ, তাতে সব কিছুই যেন আরও সুস্বাদু হয়। ফিওনা তার কথা শুনে হাসল। এই সহজ স্নিগ্ধ সকালে দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও গভীর হতে লাগল। রান্নাঘরের নিঃশ্বাসে তারা যেন জীবনকে নতুন করে আবিষ্কার করছিল। ফিওনা হঠাৎই বলে বসল, বলছিলাম যে অ্যাকু, অনেক দিন হয়েছে আমি ঠিকমতো গোসল করতে পারছি না। ওই ছোট বাথরুমে আজকে একটু হ্রদে গোসল করতে পারলে ভালো লাগতো, কি বলো তুমি? ফিওনার মুখে এমন প্রস্তাব শুনে অ্যাকোয়ারা কিছুটা হেসে বলল, ঠিক বলেছ, ছোট বাথরুমে সুবিধা হয় না। আমরাও একদিন একটু আনন্দ করে গোসল করতে পারি। ফিওনা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ও, তাহলে তো বেশ মজাই হবে। অ্যাকোয়ারা মৃদু হাসি দিয়ে মাথা নাড়ল। তাহলে আমি প্রিন্সের থেকে অনুমতি নিয়ে নিচ্ছি, আশা করি তিনি অনুমতি দেবেন। জ্যাসপার ধীর পায়ে ঘুম থেকে উঠে গোসলের দিকে এগিয়ে যায়। তার প্রত্যাহিক অভিজাত গোসলের আয়োজন আগেই সম্পন্ন হয়েছে। অন্য এক ড্রাগন তার জন্য এই বিশেষ স্থানে সবকিছু প্রস্তুত করে রেখেছে। জ্যাসপারের গোসলের জায়গাটা যেন প্রকৃতির কোলে তৈরি এক স্বর্গের টুকরো। গ্লাস হাউসের বিশাল বারান্দার একপাশে পাহাড়ের সাথে যেন ঝুলে রয়েছে গোসলখানা। উন্মুক্ত প্রকৃতির মাঝে অবস্থিত এই স্থান যেন এক রাজকীয় বিশ্রামস্থল। বারান্দার উপর এক সুবৃহৎ বাথটাব রাখা, যা তৈরি হয়েছে আভিজাত্যের প্রতীক হিসেবে। তার চারপাশে সাদা মার্বেল পাথরে সাজানো। বারান্দার ঠিক পাশেই মেঘেরা এসে লেপ্টে থাকে, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায় তাদের। দৃষ্টিসীমার ওপারে বিস্তৃত সবুজ পাহাড়ের সারি। মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণার শব্দ যেন দূরের সুর মূর্ছনা এনে দেয়। কুয়াশায় মোড়ানো এই সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ আলোর ঝলকানি এসে পড়ে বাথটাবের স্বচ্ছ জলের উপর। সোনালি আভা এনে দেয় গোটা পরিবেশে। জ্যাসপারের গোসলের স্থানে রাখা হয়েছে ছোট ছোট প্রাকৃতিক পাথরের তৈরি সোপ এবং অন্যান্য উপকরণ, যা তার রাজকীয় রুচির সাথে মিল রেখে মনোমুগ্ধকরভাবে সাজানো। চারপাশে গাছের সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকা কিছু বুনো ফুল মৃদু সুগন্ধ ছড়ায় বাতাসে। এ যেন প্রকৃতির মাঝে এক শান্তিপূর্ণ মুক্ত পরিবেশ, যেখানে জ্যাসপার প্রকৃতির সৌন্দর্যের সাথে একাত্ম হয়ে নিজেকে প্রশান্তির মধ্যে হারিয়ে ফেলতে পারে। জ্যাসপারের গোসলের আগে বাথটাবে বরফের টুকরো ছড়িয়ে দেওয়া হয়, যেন গোসলটা তার জন্য আরামদায়ক হয়। ড্রাগনের তপ্ত তাপমাত্রাকে ঠান্ডা পানির স্নিগ্ধতায় প্রশমিত করার এক প্রাকৃতিক আয়োজন। তার দেহের বাহিরের তাপমাত্রা পৃথিবীর মানুষের মতোই সেই মেডিসিনের কারণে। তবে ভেতরে লুকিয়ে থাকা ড্রাগনের উষ্ণতা বরফের ঠান্ডা পানির স্পর্শে খানিকটা স্থির হয়। বিশাল কাচের বারান্দায় ঝুলন্ত গোসলখানায় জ্যাসপার প্রবেশের সাথে সাথেই তার চারপাশের প্রাকৃতিক দৃশ্য যেন তার অপেক্ষায় আছে। পাহাড়ের ঢাল, সামনে উঁচু মেঘ, দূরে সবুজ পর্বতমালা, সব মিলিয়ে এক অতুলনীয় দৃশ্য। ধীরে ধীরে জ্যাসপার সব পোশাক খুলে ফেলল, যেন রাজকীয় সাজসজ্জা ছিঁড়ে একান্ত নিরাভরণে নিজেকে প্রকৃতির স্নেহে সঁপে দিচ্ছে। এরপর পা ডুবিয়ে বসল বরফের ঠান্ডা পানিতে ভরা বিশাল বাথটাবে। প্রথম ছোঁয়াতেই ঠান্ডা পানির স্পর্শ যেন তার ড্রাগনের অন্তর্গত তাপকে প্রশমিত করে, এক গভীর প্রশান্তির আস্বাদ এনে দেয়। হালকা শ্বাস ফেলে সে আরাম অনুভব করল। সেই শীতল স্রোত যেন তার দেহের সব অবশিষ্ট উত্তাপ মুছে ফেলে। পাশে রাখা সুবাসিত বডি ওয়াশ নিয়ে ধীরে ধীরে দেহের সাবানের ফেনা তৈরি করল। সূক্ষ্ম ফেনায় তার মসৃণ ত্বক ঢেকে উঠল। ফেনার আস্তরণে যেন তার শরীর আরও উদ্ভাসিত হয়ে উঠল, যেন এক চমৎকার স্থাপত্য। মাথায় শ্যাম্পু করল নিখুঁত যত্নে। গা থেকে সমস্ত ক্লান্তি ধুয়ে নিয়ে যেন আরেকবার নবজীবনের স্নিগ্ধতায় উদ্ভাসিত হলো। এভাবে গোসলের প্রতিটা মুহূর্ত তার জন্য এক রাজকীয় অভিজ্ঞতা, একান্ত প্রশান্তির অনুভব, যেন নিজেকে প্রকৃতির কোলে বিলিয়ে দেওয়া এক সূক্ষ্ম বিলাসিতা। জ্যাসপার নিজের কক্ষে প্রবেশ করে।
আলমারির একটা দরজা খুলে সে একটা স্নিগ্ধ সাদা শার্ট গায়ে জড়িয়ে নিল। কালো এবং সাদা রং তার পছন্দের, এবং সাদা শার্টটি তার ফর্সা দেহের সাথে যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। শার্টটি পরে সে ভেনাসের বিশেষ পারফিউমটি নিয়ে তার ঘাড়ে, শার্টে এবং হাতে লাগালো। পৃথিবীতে পারফিউম পাওয়া যায় না, তাই জ্যাসপারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ভেনাসের পারফিউমটি। চন্দ্রমল্লিকা ফুলের এই সুবাসটি একেবারে স্বর্গীয়। এটা শুরুতেই আনে এক হালকা সুগন্ধি সৌরঘ্রাণ, যেন একদম সূর্যাস্তের পরে ভেনাসের গায়ে জমা বৃষ্টির মতো। এরপর উঠে আসে গভীর গন্ধের একটা স্তর, যাতে মিশে থাকে এস্টার অ্যানিস ও গ্রিন কেয়ারের মিশ্রণ, যা তার শক্তিময় সত্তার প্রকাশ। শেষের স্তরে এর সুবাসে রয়েছে একটা মিষ্টি স্যান্ডেলউড ও আম্বার গ্রিসের উষ্ণতা, যা তার ড্রাগনের গোপন অন্তর্নিহিত উষ্ণতার ইঙ্গিত দেয়। স্বর্গীয় ভেনাস সুগন্ধি যেন এক আবেশে ভরা ঐশ্বর্য, যা অন্য কারো জন্য নয়, শুধুমাত্র জ্যাসপারের জন্য। এক মুহূর্তে পুরো গ্লাস হাউসে সেই সুবাস ছড়িয়ে পড়ল, যেন বাতাসে একটা নতুন জীবন প্রবাহিত হচ্ছে। ফিওনা তখন টেবিলে নাস্তা সাজাচ্ছিল এবং সবাই উপস্থিত ছিল, শুধু জ্যাসপার বাদে। সবাই পরিচিত ছিল সেই ঘ্রাণের, তবে ফিওনার জন্য এটা ছিল নতুন এক অভিজ্ঞতা। একেবারে স্নিগ্ধ আর প্রাণবন্ত, যেন প্রেমের প্রথম আবাহন। ফিওনা সেই সুবাসের ঘ্রাণে যেন বিমোহিত হয়ে গেল। মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে এবং তার হৃদয়ে এক অজানা অনুভূতি জাগ্রত হলো। ফিওনা শ্বাস টেনে নিল, সুবাসটি যেন তার সারা শরীরে প্রবাহিত হতে লাগলো। কিছুক্ষণ পর যখন জ্যাসপার সিঁড়ি বেয়ে নামতে লাগলো, তখন ঘরটি যেন তার উপস্থিতিতে নতুনভাবে আলোকিত হয়ে উঠল। সেই ভেনাসের বিশেষ পারফিউমের ঘ্রাণ আরও গাঢ় হয়ে পরিবেশকে ভরিয়ে দিল। যখন জ্যাসপার টেবিলে নিজের আসনে বসল, ফিওনা তৎক্ষণাৎ বুঝতে পারল এটা ছিল জ্যাসপারের গায়ের পারফিউম। ফিওনার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি প্রবাহিত হতে লাগলো। ইচ্ছে করছিল যেন জ্যাসপারের শরীরে নাক ডুবিয়ে সেই ঘ্রাণ গ্রহণ করতে। নিজের উপর রাগ হচ্ছে, এই অদ্ভুত নোংরা চিন্তা কেন তার মনে ঢুকে পড়ছে। ফিওনা নিজেকে প্রশ্ন করতে লাগলো, কেন সে এসব ভাবছে। তার ভিতরের কিছু একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে, যেন জ্যাসপারের প্রতি আকর্ষণ এক নতুন মাত্রা অর্জন করেছে। ফিওনার অন্যমনস্কতা হয়তো জ্যাসপার কিছুটা আন্দাজ করতে পারল। তার চোখে যে অদ্ভুত দীপ্তি, সেটা দেখে মনে হলো কিছু একটা চলছে তার মনে। কিন্তু ফিওনা তখন কোথায় হারিয়ে গেছে সে নিজেই জানে না। জ্যাসপার যখন ফিওনাকে ডাকলো, তার কণ্ঠে এক ধরনের তীব্রতা ছিল। ফিওনা! এই শব্দটি যেন তাকে বাস্তবে ফিরিয়ে নিয়ে এলো। ফিওনা কেঁপে উঠল, তার ধ্যান ভেঙে গেল। জ্যাসপার টেবিলে বসে তাকে লক্ষ্য করছিল। এভাবে বসিয়ে রাখবে নাকি? খাবার পরিবেশনটা তো করবে। প্রচুর খিদে পেয়েছে, আগে খাবারটা দাও। সবাই খেতে বসেছে। এসব আকাশকুসুম ভাবনায় পরেও ডুবে থাকা যাবে। ফিওনার পুনরায় নিজের উপর নিজেরই রাগ হতে শুরু করলো। আর কোনো কিছু না বলেই সবাইকে খাবার বেড়ে দিল। খাবারের মাঝে অ্যাকোয়ারা সরাসরি জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, বলছিলাম যে প্রিন্স অরিজিন, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজকে ফিওনাকে নিয়ে গ্লাস হাউস থেকে বের হয়ে ওই হ্রদে একটু গোসল করতে যেতাম। জ্যাসপার কিছুটা নিঃসংকোচে উত্তর দিল, ওকে, কিন্তু খেয়াল রাখবে এই মেয়েটা যেন আবার পালিয়ে না যায়। অবশ্য পালাতে পারবে না, তবুও ওর জন্য খামোখামি কোনো হয়রানি করতে চাই না। অ্যাকোয়ারা তার কথা সমর্থন করল, না না প্রিন্স, আপনি আমার উপর ভরসা রাখুন। ফিওনা এমন কিছুই করবে না, শুধুমাত্র অল্প সময়ের জন্যই বাইরে যেতে পারবে। জ্যাসপার বলল, আমি চাই না কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটুক। অ্যাকোয়ারা হাসি মুখে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন প্রিন্স, আমি সব কিছু নিয়ন্ত্রণে রাখব। খাবার শেষ করেই ফিওনা আর অ্যাকোয়ারা গ্লাস হাউসের বাইরের দিকে বেরিয়ে পড়ল। কড়া রোদে প্রথমে কিছুটা অস্বস্তি লাগলেও ধীরে ধীরে ফিওনা আবার বাইরের হাওয়ায় প্রশান্তি অনুভব করল। এটি যেন তার দীর্ঘ বন্দিদশা থেকে মুক্তির এক নতুন অধ্যায়ের সূচনা।
চারিদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে সে দেখল পাহাড়গুলো সত্যি অসাধারণ সুন্দর। বনভূমির মাঝে গাঢ় সবুজ রং ফুটিয়ে তুলেছে এবং হ্রদের পানিগুলো কতটা পরিষ্কার আর নীল, যেন এক বিশাল নীল সুতোর মতো জলরাশি সারা পৃথিবীকে আলিঙ্গন করে আছে। হঠাৎই ফিওনার দৃষ্টি আকর্ষণ করল অ্যাকোয়ারা। যেন একটা ছোট রঙিন নৌকা, সেটাতে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলেছে। নৌকার চারপাশে নানা রঙের ফুলগুলো যেন এক জাদুকরী জগতের সূচনা করেছে। ফিওনার চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস। এটা তুমি কি সাজিয়েছ? ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করল। অ্যাকোয়ারা মাথা নেড়ে বলল, ভাবলাম আজকের জন্য বিশেষ কিছু করি। এই নৌকাটা আমাদের জন্য আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করার জন্যই তৈরি করলাম। ফিওনা হাসি মুখে নৌকাটির দিকে আরও একবার তাকালো। ফুলগুলো যেন নৌকার সৌন্দর্যকে দ্বিগুণ করেছে। ফিওনা আর অ্যাকোয়ারা দুজনেই নৌকায় উঠে পড়ল। নৌকাটা ফুলের মাঝে অবস্থান করছিল, যেন প্রকৃতির এক অনন্য শোভা। ফিওনা মুগ্ধ হয়ে চারপাশে তাকালো। নৌকার পাশে থাকা রং বেরঙের ফুলগুলো যেন তাদের হাসিকে আরও উজ্জ্বল করে তুলছিল। সাবলীল হেসে ফিওনা দুই পা পানিতে ডোবালো। কোমল পানি তার পায়ের তলে ছুঁয়ে গেল, যেন ঠান্ডা স্নিগ্ধতা নিয়ে এসেছে। পায়ের তলা নাচাতে নাচাতে ফিওনা এক বাচ্চার মতো করে হাসতে লাগলো। প্রতিটা ঢেউ যেন তার হাসির সাথে তাল মিলিয়ে নাচছিল। কি অসাধারণ! ফিওনা উল্লাসের সাথে বলল, এটা তো সত্যি এক রূপকথার অনুভূতি। অ্যাকোয়ারা তার পাশে বসে ফিওনার আনন্দ দেখে ভীষণ খুশি হলো। ঠিক বলেছ, এটা আমাদের জন্য একটা রূপকথার আনন্দ। ফিওনার মনে হচ্ছিল এই প্রথম এখানে আসার পর এতটা আনন্দ সে কখনোই অনুভব করেনি। প্রকৃতির সাথে এই সংযোগ, মুক্ত বাতাসের স্রোত আর ফুলের সৌন্দর্য, সবকিছু মিলিয়ে যেন তার হৃদয়কে প্রশান্তি দিচ্ছিল। আচ্ছা ফিওনা, চলো এবার হ্রদে নামি, অ্যাকোয়ারা উৎসাহের সঙ্গে বলল। ফিওনা মাথা নেড়ে সম্মতি জানালো। দুজনে একসাথে পানির গভীরে নেমে গেল। হালকা ডুব দিয়ে একে অপরের মুখোমুখি দাঁড়ালো। হঠাৎ ফিওনা দুষ্টুমি করে অ্যাকোয়ারার দিকে পানি ছিটিয়ে দিল। থামো ফিউ! অ্যাকোয়ারা হাসতে হাসতে হাত দিয়ে চোখ মুখ ঢেকে নিল। অ্যাকোয়ারার চোখে মুখে পানি পড়তে লাগলো। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। এই বলে অ্যাকোয়ারা সৃষ্টির প্রক্রিয়ায় ড্রাগনের রূপে পরিণত হলো। বিশাল নীল ডানা ঝাঁপটিয়ে উঠল আর সেই পানির উপর দিয়ে গা ছমছম করা এক দারুণ দৃশ্য সৃষ্টি করল। ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল। অ্যাকোয়ারা যখন ডানা ঝাপটালো, তখন তার বিশাল ডানা থেকে পানি ছিটকে ফিওনার দিকে এলো আর স্রোতের সঙ্গে ভেসে যেতে লাগলো সে। হঠাৎ তার চোখে মুখে পানি ঢুকে গেল, যেন এক জলোচ্ছ্বাসে ডুবে যাচ্ছে। অ্যাকোয়ারা, থামো প্লিজ, এটা কিন্তু চিটিং! ফিওনা অস্থির হয়ে চেঁচিয়ে উঠল। এক হাতে জল ধরে রাখতে চেষ্টা করেও হাসি আর অস্থিরতা সামলাতে পারছিল না। ফিওনা আর অ্যাকোয়ারা যখন আনন্দে মেতে উঠেছে, তখন দূরে একজোড়া চোখ তাদের দিকে গভীর দৃষ্টি নিবদ্ধ করেছিল। সেই শান্ত পলকহীন চোখের অধিকারী জ্যাসপার তার বিশাল গ্লাস হাউজের ছাদে দাঁড়িয়েছিল। তার মনোযোগ সারা বিশ্বের সমস্ত কিছুকে ভুলিয়ে দিয়ে ফিওনার হাসিতে নিবিষ্ট হয়েছিল। ফিওনার হাসির ঝড় যেন তার হৃদয়ে এক অস্থিরতার সৃষ্টি করছিল। প্রতিটা হাসির ঢেউ জ্যাসপারের ভেতরটা নাড়িয়ে দিচ্ছিল। অদ্ভুত এক অনুভূতি, মাথায় অস্পষ্ট এক চাপ অনুভব করছিল সে, যেন মাথা থেকে কিছু নিষ্ক্রিয় হচ্ছে। এরই মাঝে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছিল, যেন সেখানে এক অজানা শক্তির স্রোত প্রবাহিত হচ্ছে। জ্যাসপার বুঝতে পারছিল তার ভেতরে কিছু একটা ফাংশন অ্যাক্টিভ হয়ে উঠছে। রাত পেরিয়ে ভোরের হালকা আলোর আভাত ছড়িয়ে পড়লেও ফিওনার মন যেন স্থির নয়। সে এখনও গ্লাস হাউজের স্বচ্ছ কাচের বাহিরে তাকিয়ে আছে। এই পরবাসে, এই বন্দিত্বে আজ যেন তার মনে পড়ছে গ্র্যান্ডপা, মিস ঝাং, লিয়া আর লিনের কথা। সেই চেনা মুখগুলো, সেই আন্তরিক হাসি আর পরিচিত যত্নের স্পর্শ। জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে সেই মায়াময় স্মৃতিগুলো যেন আরও বেদনাদায়ক হয়ে উঠেছে।
আর তার অন্তরে গভীর শূন্যতা জাগিয়ে তুলেছে। তার পড়াশোনা, তার ভবিষ্যৎ সবকিছু যেন এই পরাধীনতার অন্ধকারে ম্লান হয়ে গেছে। বারবার নিজেকে প্রশ্ন করছে, এই কাচের খাঁচার বাইরে কি আদৌ মুক্তি আছে? সে কি আবারও সেই চেনা পৃথিবীর আলোয় ফিরে যেতে পারবে, নাকি বন্দিত্বই তার চিরন্তন পরিণতি? মনে পড়ছে সেই দিনের কথা, যখন তার বাবা মায়ের সাথে উৎসবের আনন্দে ছুটে এসেছিল চীনের বেইজিং শহরে গ্রান্ডপার বাড়িতে। সেদিনের সেই বিধ্বংসী দুর্ঘটনা, সেই রক্তের লাল ছোপ আর প্রাণহীন দেহগুলোর মাঝে একমাত্র সেই বেঁচে গিয়েছিল। এখন ভাবছে হয়তো সেই দিনই মৃত্যু তার জন্য সবচেয়ে সঠিক পরিণতি ছিল। অলৌকিকভাবে বেঁচে থাকা, এই বেঁচে থাকার বোঝা এখন তাকে আরও ক্লান্ত করে তুলেছে। তার অবচেতন মনে প্রার্থনা জাগে, যদি সে বাবা মায়ের পাশে সেই রাতেই চলে যেতে পারত, তবে হয়তো আজকের এই বন্দিত্ব আর অসহ্য একাকিত্ব তাকে আর সহ্য করতে হতো না। ফিওনার চোখে ম্লান অশ্রু ঝরছে, ভোরের হালকা আলোয় মিশে যাচ্ছে। এই একাকিত্বে তার অসহায় হৃদয়ে এক অদ্ভুত অবসাদ নেমে এসেছে, যেন জীবনের প্রতি সবটুকু আশা মুছে গেছে। ফিওনা এক দফা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ মনে মনে স্বপ্ন বলল, যদি এমন হতো, কোনো এক অলৌকিকভাবে তার জীবনে প্রিন্স চার্মিং এসে হাজির হতো, এক দুর্দান্ত সাহসী মানুষ, যে নির্ভীকভাবে ওই শয়তান ড্রাগনের মুখোমুখি দাঁড়িয়ে তাকে পরাস্ত করতে পারবে। তার স্বপ্নে সেই প্রিন্স যেন যুদ্ধের প্রতিমূর্তি, মুখে অপরাজেয় দৃঢ়তা, চোখে অটল বিশ্বাস। সে এগিয়ে এসে শক্ত হাতে তার হাত ধরে নিয়ে যায় তাকে, যেন এই বন্দিত্ব, এই নিরাশার দেয়াল মুহূর্তেই ভেঙে পড়ে। ফিওনা কল্পনা করে প্রিন্স চার্মিং তাকে মুক্তির আলোর পথে নিয়ে যাচ্ছে, যেখানে নেই কোনো বাধা, নেই কোনো দ্বন্দ্ব, শুধু স্বাধীনতার নির্মল বাতাস। তবুও তার মনের কোণায় এক ধরনের সংশয় রয়ে যায়, এমন এক বাস্তবতা যেখানে স্বপ্ন আর বাস্তবের মাঝে ব্যবধান, এক গভীর শূন্যতা। ফিওনার বুকের গভীর থেকে প্রশ্ন জাগে, সত্যি কি এমন কেউ আছে? এই নির্জন পরবাসী কি সত্যি তার প্রিন্স চার্মিং আসবে তাকে বাঁচাতে? জ্যাসপারের চোখেও আজকে রাতে এক বিন্দু নিদ্রা ছিল না। শীতল ধূসর ভোররাত যেন ধীরে ধীরে তাকে আচ্ছন্ন করে রাখছে, এক অদ্ভুত ঘোরের মতো। এই প্রথমবার তার মস্তিষ্কে শিরায় শিরায় বয়ে চলেছে অচেনা এক আবেগের প্রবাহ, যা আগে কখনো অনুভব করেনি। মনে হচ্ছে কোথাও কিছু ছিন্ন ভিন্ন হচ্ছে, যেন ভেতরে কোনো শক্ত বন্ধন আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। তার হৃদয় যেন ব্যাকুল হয়ে উঠেছে এক অজানা আকাঙ্ক্ষায়। সেই উপলব্ধির উৎস কোথায়, সে নিজেই বুঝে উঠতে পারছে না। এক অমোঘ অস্থিরতা তার ভেতরে দানা বাঁধছে, কেবলমাত্র যাকে অনুভব করা যায়, কিন্তু ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। এই মনোযোগহীনতার পথে কে তাকে টেনে নিয়ে যাচ্ছে? কোথায় তার সেই নির্দয় লক্ষ্য, যে উদ্দেশ্যে এতদূর পথ পাড়ি দিয়েছিল? সে জানে তার যাত্রার এক অমোঘ লক্ষ্য ছিল, তার ভাইকে উদ্ধার, প্রতিশোধ আর এক রাজ্যের সুরক্ষা। কিন্তু আজ সেই লক্ষ্য কুয়াশায় ঢাকা পড়েছে, যেন আকাশে উড়ন্ত ধূমকেতুর মতো এক রহস্যময় সুর তার পথ রুদ্ধ করে দাঁড়িয়েছে। জ্যাসপারের শক্ত মনের ভিতর আজ এক পলক কম্পন তাকে দ্বিধার পথে ঠেলে দিচ্ছে, স্বপ্নের অপূর্ণতার মতো অমোঘ রহস্যে আবদ্ধ করে রাখছে। জ্যাসপার সকাল সকাল বেরিয়ে গেছে, যেন কোনো গোপন মিশনে। এটি সেই একই কাজ যেটা সে এখানে আসার পর থেকে নিয়মিত করছে, অথচ আলবিরা কিংবা থারিনিয়াস কেউই জানে না এর উদ্দেশ্য বা গন্তব্য। এদিকে ফিওনার অ্যাকোয়ারা সকালের নাস্তা সেরে রান্নাঘর গুছাচ্ছে। সূর্যের আলোয় রান্নাঘর উজ্জ্বল হয়ে উঠেছে, আর সকালের হালকা হাওয়া যেন কিছুটা স্বস্তি এনে দিচ্ছে। এই সময়ে ফিওনা অ্যাকোয়ারার পাশে এসে ফিসফিস করে বলল, বলছিলাম যে অ্যাকু, তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? অ্যাকোয়ারা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ, বলো কি সাহায্য? ফিওনার কণ্ঠে একটু নিরাশার ছাপ ফুটে উঠল।
এখানে তো টিভি মোবাইল কিছুই নেই, সময় কাটানোটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তুমি কি কিছু উপন্যাস নোবেল বা বই এনে দিতে পারবে? সেগুলো পড়ে অন্তত সময়টা কাটানো যেত। অ্যাকোয়ারা মাথা নেড়ে বলল, হুম, বুঝতে পারছি। ঠিক আছে, আমি তোমার জন্য কিছু বইয়ের ব্যবস্থা করার চেষ্টা করব। ফিওনার মুখে খুশির আভা ফুটে উঠল, যেন একটু মুক্তির স্বাদ পেল সে। অ্যাকোয়ারা কিছুটা বিস্ময়ের সুরে বলল, প্রিন্স সকাল সকাল কোথায় চলে গেল? ফিওনা তার মনের মধ্যে এক চিলতে স্বস্তির হাসি নিয়ে ভাবল, ভালোই হয়েছে। ওই ফায়ার মনস্টারটা যতক্ষণ থাকে আশেপাশে এক অদ্ভুত অস্বস্তি ছেয়ে থাকে। এমন নয় যে সে তাকে দেখে শুধু আতঙ্কিত হয়, বরং তার উপস্থিতিতে যেন চারপাশের বাতাস ভারী হয়ে যায়। ফিওনার মনে হয় যেন তার স্বাধীনতা কোথাও হারিয়ে যায়, আর নিজেকে আরও ছোট মনে হয় সেই অগ্নিসম শক্তির সামনে। ফায়ার মনস্টার, এই নামটাই তার মন থেকে উঠে আসে। ফিওনার চোখে জ্যাসপারকে কেবল এই নামেই যেন চেনা যায়। বিকেল গড়িয়ে ধীরে ধীরে সোনালি আভা মুছে সন্ধ্যার নরম আলো এসে মিশল আকাশের গাঢ় নীলের সঙ্গে। পাহাড়ের চূড়ায় বসে মুক্ত বাতাসের ছোঁয়া নিতে নিতে থারিনিয়াস আর আলবিরা দূরের দিগন্তের দিকে তাকিয়ে আছে। একটা প্রশান্ত নীরবতা যেন তাদের ঘিরে রেখেছে। আলবিরা হঠাৎ আনমনে প্রশ্ন করল, আচ্ছা থারিনিয়াস, তোমার কাছে কোথায় বেশি ভালো লাগে, ভেনাসে নাকি পৃথিবীতে? থারিনিয়াস একটু হাসল, যেন এই প্রশ্নে কোনো গোপন আনন্দ আছে। আমার কাছে ভেনাসই ভালো লাগে, সে ধীরে ধীরে বলে উঠল। সেখানেই আমি ড্রাগন রূপে নিজেকে প্রকাশ করতে পারি, নিজের সমস্ত শক্তি প্রয়োগের স্বাধীনতা পাই। এই পৃথিবীতে সেই স্বাধীনতা কোথায়? আলবিরা একটু দূরে তাকিয়ে মৃদুস্বরে বলল, কিন্তু থারিনিয়াস, আমার তো পৃথিবীতেই ভালো লাগে। এখানকার প্রকৃতি, এর হাওয়া, এর জলবায়ু অনেক সুন্দর। আর এর সাথে একটা জিনিসও ভালো লাগে। থারিনিয়াস ভ্রু কুঁচকে তাকালো, কিছুটা কৌতূহলী হয়ে বলল, কোন জিনিস? আলবিরা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার চোখে এক বিষণ্ণ আলোর ঝিলিক ফুটে উঠল। এই পৃথিবীর মানুষের জীবনধারা, তাদের সরলতা আর সেই ছোটোখাটো স্বপ্নগুলো, যা কখনো পূর্ণ হয় আবার কখনো শুধু কল্পনাতেই রয়ে যায়। এখানে প্রকৃতির সাথে সেই মানুষগুলোর আবেগ যেন মিশে গিয়ে একটা অদ্ভুত সুন্দর সৃষ্টি করেছে, যা ভেনাসে আমি কখনোই পাইনি। থারিনিয়াস আলবিরার মুখের দিকে তাকিয়ে রইল। একটা গভীর প্রশান্তি যেন তাদের দুজনকে অব্যক্তভাবে সংযুক্ত করে রেখেছে। আলবিরা চুপ করে মাথা নিচু করে ফেলল। সন্ধ্যার হালকা বাতাসে তার চোখের কোণে জমে থাকা জল চিকচিক করে উঠল। দেখো থারিনিয়াস, আলবিরা কাঁপা কণ্ঠে বলল, এখানে পৃথিবীর মানুষ নিজেদের মনের গভীরতম চাওয়াগুলোকে অবলম্বন করেই পথ চলতে পারে। যখন দুজন মানুষ একে অপরকে মন থেকে চায়, তখন তাদের মিল হয়ে যায়, অভ্যন্তরীণ সংযোগ, হৃদয়ের শক্তি, যেন স্বাভাবিকভাবেই সব কিছু ঘটে যায়। আর আমাদের দেখো, আমাদের তো সেই সংযোগ খুঁজে পাওয়ার জন্যই সফটওয়্যার ব্যবহার করতে হয়। যদি সেটা 100% না মেলে তবে কিছুই হয় না। আমাদের অস্তিত্বের এই কৃত্রিমতায় যেন সব কিছুই আটকে আছে। থারিনিয়াস বিস্ময়ে তাকিয়ে রইল। সে কখনোই আলবিরাকে এমনভাবে দেখেনি। আলবিরার চোখে জমে থাকা অশ্রু যেন থারিনিয়াসের মনের গভীরে গিয়ে আঘাত করল। সে কিছু বলতে চাইল, কিন্তু তার কথাগুলো আটকে রইল। আলবিরা তার চোখ মুছতে মুছতে বলল, কখনো কখনো মনে হয় যদি আমরাও পৃথিবীর মতো সহজে ভালোবাসতে পারতাম। আমাদের এই কৃত্রিম সীমাবদ্ধতা না থাকলে হয়তো আমাদের জীবনটাও ভিন্ন হতো। থারিনিয়াস তার কাঁধে হাত রাখল, কিন্তু কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। সেই মুহূর্তে দুজনেই বুঝতে পারল তাদের মাঝে যেন এক অপূর্ণতা বাসা বেঁধে আছে, একটা আকাঙ্ক্ষা যা তারা স্পর্শ করতে পারে না। থারিনিয়াস দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে রইল আলবিরার দিকে। তার চোখে যেন বেদনার এক গাঢ় ছাপ ফুটে উঠেছে।
যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তুমি ঠিকই বলেছ আলবিরা, থারিনিয়াস শান্তভাবে বলল। আমরা মন থেকে একে অপরকে চাই, কিন্তু এই সফটওয়্যারের প্রাচীর আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। আমাদের মধ্যে শতকরা পূর্ণ মিল না থাকলে আমাদের এক হতে দেওয়া হয় না। যদি পৃথিবীর মানুষ হতাম তবে হয়তো এই বাধা ভেঙে পালিয়ে যেতে পারতাম আমরা। নিজেদের মতো করে জীবন গড়ে নিতে পারতাম। আলবিরা মাথা নাড়ল, তার চোখে গভীর আক্ষেপ। কিন্তু আমাদের তো পালানোর উপায় নেই থারিনিয়াস। আমাদের জীবনের নিয়ন্ত্রণ যেন এক কৃত্রিম অ্যালগোরিদমের হাতে। পৃথিবীর মানুষদের মতো নিজেদের ইচ্ছে মতো জীবন গড়তে পারা আমাদের জন্য শুধুই এক স্বপ্ন। আর আমাদের যদি ড্রাগন বংশের পরম্পরা ধরে রাখতে হয় তবে সফটওয়্যার বাধ্যতামূলক। থারিনিয়াস চুপ করে রইল। তার মধ্যে এক গভীর কষ্ট জমা হতে লাগল। তাদের এই সম্পর্কের সীমাবদ্ধতা, এই বাধা যেন তার হৃদয়ের এক অজানা অংশে আঘাত হানল। আলবিরা ভেবেছিল হয়তো থারিনিয়াস কোনো কথা বলবে, কোনো আশ্বাস দেবে, কিন্তু সে বুঝতে পারল এই কঠোর বাস্তবতার সামনে তাদের কিছুই করার নেই। এই নিয়মগুলো আমাদের ইচ্ছেগুলোকে কখনোই বোঝে না, থারিনিয়াস মৃদু স্বরে বলল। কিন্তু আমি জানি আলবিরা, কেন একভাবে আমাদের মধ্যে এই মনের মিল। এই চাওয়াটা হয়তো কখনো মিথ্যে নয়, তবুও নিয়তির খেলা আমাদের সেই ইচ্ছেকে অস্বীকার করে দেয়। হঠাৎই আলবিরা প্রশ্ন করল, তাও ভালো, আমরাই ভালোবাসার অনুভূতি উপলব্ধি করতে পারি, কিন্তু প্রিন্স, তার মধ্যে তো এসব কিছুই নেই। যদি তার মধ্যেও এমন অনুভূতি থাকতো তাহলে কি হতো? থারিনিয়াস আলবিরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি কি বলছো আলবিরা? প্রিন্সের মধ্যে এই অনুভূতি অসম্ভব। সে শুধু দায়িত্ব পালন করেন। ভালোবাসার ধারণা তার কাছে একেবারেই অজানা। আর তাছাড়া তার জন্য তো পার্টনার ইতিমধ্যেই ঠিক করা আছে, প্রিন্সেস অ্যালিসা। তাকে ভালোবাসা বা মায়া মমতার মতো জটিল অনুভূতিতে জড়ানোর কোনো প্রয়োজনই নেই। আলবিরা মৃদু শ্বাস ফেলল। তবে থারিনিয়াস, এমন যদি হতো প্রিন্সের মধ্যে হঠাৎ করে ভালোবাসার বোধ জেগে উঠত, যদি কোনো অলৌকিকভাবে তার হৃদয়ে অনুভূতির সঞ্চার হতো, তাহলে কি হতো? থারিনিয়াস একটু থেমে বলল, তাহলে হয়তো তিনি বুঝতে পারতেন যে এই অনুভূতিটা কেমন শক্তিশালী এবং কেমন বিপজ্জনক। কিন্তু প্রিন্স তো এমন কিছু অনুভবের জন্য তৈরি নন। তার মধ্যে লাভ ফাংশন ডিলিট করে দেওয়া হয়েছে, যেখানে অনুভূতির কোনো স্থানই নেই। আলবিরা মাথা নাড়ল। হয়তো তুমি ঠিকই বলছো। প্রিন্স যদি কখনো কাউকে ভালোবাসার মতো দুর্বল হতেন, তবে তারই শক্তি ও দায়িত্বের ভার হয়তো তার জন্য বোঝা হয়ে যেত। তবুও মাঝে মাঝে ভাবি, হয়তো এই কঠোরতাও এক ধরনের শূন্যতার মাঝে। হয়তো তার মধ্যেও কোথাও লুকিয়ে আছে ভালোবাসার মতো কোমল অনুভূতি, যা আমাদের মতো সাধারণ ড্রাগনও বুঝতে পারে না। থারিনিয়াস আবারও চুপ হয়ে গেল। প্রিন্সের জীবন এবং তার দায়িত্বের কথা ভাবতে গিয়ে তাদের নিজেদের জীবনকেই যেন আরও নিরানন্দ, আরও সংকীর্ণ মনে হলো। রাতের নিস্তব্ধতা ভাঙার মতো আর কোনো শব্দ নেই। ফিওনা একা একা ডাইনিং টেবিলে বসে খাবারের শেষ কাটা চালাচ্ছে। কক্ষের শূন্যতায় সে বারবার তাকিয়ে দেখে, কিন্তু জ্যাসপার এখনও ফেরেনি। দূরের গুমোট অন্ধকারে ফিওনার মনে শঙ্কার একটা ছায়া ছড়িয়ে পড়ছে। অন্যদিকে জ্যাসপার নিঃসঙ্গ পায়ে হাঁটছে চীনের নির্জন শীতল রাস্তায়। চারপাশে যেন এক অমোঘ অন্ধকার মেঘালির মতো ছড়িয়ে রয়েছে। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে ছায়া আঁধারে ঢাকা কিছু অব্যয় তার চারপাশে ঘিরে ধরে। জ্যাসপার তাদের শনাক্ত করতে চেষ্টা করে, কিন্তু সে দ্রুতই অনুভব করে তাদের অভিসন্ধি। একে একে তাদের মধ্যে একজন এগিয়ে এসে এক অশুভ কণ্ঠে বলল, যা যা আছে সব বের কর, মোবাইল, টাকা, সব কিছু এক্ষুনি দে আমাদের কাছে। জ্যাসপার স্থির চোখে তার চারপাশের মুখমণ্ডলগুলো পর্যবেক্ষণ করছে। তার চোখে সানগ্লাস, মুখে মাস্ক,
তবুও তার মুখের রেখায় কোনো ভয় বা উদ্বেগের চিহ্ন নেই। একজন তীক্ষ্ণ ছুরির ঝলক তুলে ধরেছে তার দিকে, আরেকজন বন্দুকের নলের আঘাতে তাকে লক্ষ্যবস্তু করেছে। হাতের ছুরি ঝলকাচ্ছে চাঁদের কিরণে, তাদের চোখে এক আগ্রাসী হিংস্রতা ফুটে উঠেছে, যেন রাতের অন্ধকারে এদের রক্তপিপাসার শীতল বাতাসকে আরও শীতল করে তুলছে। জ্যাসপার একদৃষ্টিতে তাদের চোখে তাকিয়ে আছে, যেন একটা অদৃশ্য শক্তি তার চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই রহস্যময় দৃষ্টি যা দেখে অপরাধীরা এক মুহূর্তেই থমকে যায়। আচমকায় জ্যাসপারের চোখে যেন আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠল, আর এক মুহূর্তে সে ভুলে গেল ভেনাসের সেই কঠোর নিয়ম, মানবজাতির প্রতি কোনো ক্ষতি না করার আদেশ। ফুরফুরে মেজাজের এক বদলে যাওয়া রূপে সে দ্রুততার সাথে নিজের কপালে ঠেকানো বন্দুকের দিকে হাত বাড়ালো। শক্ত হাতে বন্দুকসহ আক্রমণকারীর হাতটা মুচড়ে ধরল, যেন কোনো মতেই তার মাথায় এই অস্ত্রের হুমকি মেনে নেওয়া সম্ভব নয়। আকাশের গর্জনের মতো তার কর্ধ ছড়িয়ে পড়তে লাগল, চোখে যেন ঘনীভূত মেঘের গাঢ় ছায়া। এ এক আদিম ও ভয়ঙ্কর শক্তি, যার সম্মুখে কোনো মানুষকে দাঁড় করানো বিপজ্জনক। জ্যাসপারের শক্ত হাতে মুচড়ে ধরা আক্রমণকারীর কণ্ঠ থেকে অসহায় গোঙানির শব্দ বের হলো, কিন্তু এর মধ্যেই আরেকজন সাহসী এগিয়ে আসতে শুরু করলো। তার চোখের পলকে জ্যাসপার সজোরে লোকটার বুকের মধ্যে এক লাথি মারল, যার শক্তিতে লোকটা ছিটকে গিয়ে পাশের লোহার খাম্বার সাথে ধাক্কা খেল। ঠিক সেই মুহূর্তে জ্যাসপারের সানগ্লাস চোখ থেকে নিচে পড়ে গেল। আশেপাশে দাঁড়ানো সব ছিনতাইকারী হতবাক হয়ে গেল। তার চোখ দুটো ঠিক যেন সবুজ পান্নার মতো, সৌন্দর্যে অভিভূত, কিন্তু তাতে যেন প্রগাঢ় ভয় ছড়িয়ে আছে, এক আদিম হিংস্রতা। এমন সময় আরেকজন লোক ছুরি হাতে এগিয়ে এসে তাকে আঘাত করতে উদ্যত হলো। জ্যাসপার ঝট করে নিজের হাত বাড়িয়ে ছুরিটা ঠেকিয়ে দিল, কিন্তু তার নিজের হাতে আঘাত লেগে গেল, আর হাতের কাঁটা থেকে ধীরে ধীরে রক্তের মতো এক ধরনের তরল বের হতে শুরু করলো। লাল নয়, সবুজাভা বিষাক্ত শৈলীর এক তরল। সে নিজেই বুঝল এই রক্ত কোনো সাধারণ মানবীয় নয়, বরং এক ভিনগ্রহের রহস্যপূর্ণ প্রমাণ। সবুজ রক্তের অদ্ভুত ঝলক দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। তাদের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠল, কারণ তখনই স্পষ্ট হলো জ্যাসপার কোনো সাধারণ মানুষ নয়। বুঝতে পেরে ভয় তাদের মধ্যে ছড়িয়ে পড়ল, কিন্তু জ্যাসপারও বুঝল এই মানুষগুলোকে ছেড়ে যাওয়া তার জন্য আরও বিপদ ডেকে আনবে। এমন সময় একজন লোক সাহস করে গালি ছুঁড়ে বলল, বাস্টার্ড, কে তুই? শব্দগুলো যেন আগুনের মতো জ্বলন্ত তীর হয়ে তার রাগের স্ফুলিঙ্গে এসে পড়ল। মুহূর্তেই জ্যাসপারের ভেতর ধিকি ধিকি জ্বলে ওঠা কর্ধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। নিজেকে আর সংযত রাখতে পারল না সে। হঠাৎ তাদের সামনে তার মানবসত্তার সব বাঁধ ভেঙে গেল, আর সে ধারণ করল তার আসল রূপ, এক ভয়ঙ্কর মহাকায় সবুজ ড্রাগন। তার ডানা বিশাল, যেন আকাশ আচ্ছন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে, আর তার দাঁতগুলো তীক্ষ্ণ হিংস্রতার এক নগ্ন প্রকাশ। এই ভয়াবহ রূপ দেখে গুন্ডারা প্রায় বোবা হয়ে গেল। তাদের ঠোঁট থেকে কোনো শব্দ বের হলো না, তারা কাঁপতে শুরু করলো। মনে হলো যেন দম বন্ধ হয়ে আসছে তাদের। জ্যাসপারের চোখের কঠিন সবুজ দৃষ্টিতে তারা বুঝে গেল এ মৃত্যু, যা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে, এক মহাশক্তির অবিস্মরণীয় শাস্তি। গুন্ডাদের মুখে আতঙ্কের ছায়া স্পষ্ট হয়ে উঠল, হাত পা কাঁপতে শুরু করলো, আর তারা প্রাণ ভয়ে উল্টো পায়ে ছুট লাগালো। কিন্তু তাদের সেই নিরর্থক পালানোর চেষ্টায় মুহূর্তে ইতি টানল জ্যাসপারের নৃশংস প্রতিশোধ। তার বুকের গভীর থেকে এক গর্জনের সাথে সে আগুনের বিশাল গোলা ছুঁড়ে দিল, যেন দহনের শুদ্ধতায় তাদের সমূলে ভস্ম করে দেবার সংকল্প। আগুনের গোলাটি ধেয়ে গেল বাতাস চিরে, আর তাদের শরীর ছুঁতে জ্বলন্ত স্ফুলিঙ্গের কণা তাদেরকে চারদিকে ছড়িয়ে দিল।
মুহূর্তের ভেতরেই সেই গলন্ত অগ্নিশিখা তাদের শরীরকে গ্রাস করল। যেন কোনো দানবীয় সাপ। চিৎকার করার মতো সাহসটুকুও তাদের হারিয়ে গেল। জ্যাসপারের চোখে আগুনের আলো প্রতিফলিত হচ্ছিল, যেন তিনি মৃত্যুর দেবতা রূপে নেমে এসেছেন এই নির্বোধ মানুষগুলোর দম্ভকে চূর্ণ করতে। ভেনাসের কঠোর শাসন ভঙ্গ করে ৬ জন মানুষকে হত্যা করায় জ্যাসপারের ঘাড়ের ট্যাটু যেন সতর্ক সংকেতের আলোয় ধকধক করতে লাগলো। প্রতিটা সিগন্যাল জানান দিচ্ছিল পৃথিবীতে তার অস্তিত্বের সময়সীমা ফুরিয়ে আসছে। তার শরীরের জন্য এখনই প্রয়োজন একমাত্র বায়োকেমিক্যাল, যা তার রক্তকে স্থিতিশীল রাখতে পারে। কিন্তু এই সংকটময় মুহূর্তে কি করবে তা স্থির করতে পারছিল না জ্যাসপার। মাথার ভেতর যেন ঝড় বইছিল। প্রান্তরাহিত এক শূন্যতার মাঝে দাঁড়িয়ে থাকা এই এলিয়েন যুদ্ধবাজ নিজেকে অসহায় বোধ করল। শেষমেশ নির্জনতা ভেঙে হঠাৎই এগিয়ে চলল সামনের দিকে, যেন এক অদৃশ্য তাড়নায় টান অনুভব করল। ঝড়ো পায়ে চলতে চলতে লেকের ধারে এসে পৌঁছালো। সেখানে এক তরুণী দাঁড়িয়েছিল, গভীর রাতে একাকী কোনো বাহনের জন্য অপেক্ষমান। তার অবুঝ চোখে পৃথিবীর নিষ্পাপতা আর নির্বুদ্ধিতা যেন মূর্ত হয়ে উঠেছিল। জ্যাসপার পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, আর ক্রমশ তার মনের গহীনে ছায়া ফেলতে শুরু করল। অশুভ এক অভিপ্রায়, এ যেন পৃথিবীর নিষ্ঠুর প্রয়োজনের কাছে কোনো দেবদূতের অবাঞ্ছিত আত্মসমর্পণ। হাউ বিউটিফুল! জ্যাসপারের কণ্ঠস্বর যেন রাতের নিস্তব্ধতাকে ভেদ করে মেয়েটির অন্তরে ঢুকে পড়ল। মেয়েটি তাকিয়েই থমকে গেল বিস্ময়ে অভিভূত। জ্যাসপারের সবুজ চোখ দুটো যেন অনন্ত রহস্যে ভরা, আর রক্তিম বেগুনি ঠোঁট দুটো তার হাসিতে শীতল আগুনের মতো জ্বলছে। যেন এক স্বর্গীয় সৌন্দর্যের অবতার তার সামনে এসে দাঁড়িয়েছে। মেয়েটির মনে হলো এ বুঝি কোনো দেবতার মূর্ত প্রতিমা, কোনো স্বর্গীয় রাজকুমার। জ্যাসপার হালকা হেসে বলল, বলছিলাম এত রাতে গাড়ি পাবেন না, আমার গাড়ি ওখানে দাঁড়ানো আছে, আসুন পৌঁছে দিই আপনাকে। মেয়েটি যেন নিজের মুগ্ধতা সামলাতে পারছিল না, কোনো কথা বলার ক্ষমতা হারিয়ে তার সঙ্গেই হাঁটতে শুরু করলো। প্রতিটা পদক্ষেপে যেন এক অপরিচিত তীব্র আকর্ষণের মধ্যে জড়িয়ে পড়ছে। তার মনে পড়ল না এমন অপরিচিত কারো প্রতি এত গভীর মোহের শিকলে বাঁধা পড়ার অনুভূতি। জ্যাসপারের পেছন পেছন এগিয়ে চলল। তার উপস্থিতিতে যেন রাত আরও গভীর, আরও গাঢ় হয়ে উঠল। জ্যাসপার ধীরে ধীরে গাড়ির দরজা খুলে ধরল, যেন এক রাজকীয় আমন্ত্রণ। মেয়েটি তন্ময় হয়ে গাড়ির ভেতরে বসে পড়ল। তার হৃদয় যেন এক অপার কৌতূহলে আটকে গেছে। জ্যাসপার নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসল, চাবি ঘুরিয়ে ইঞ্জিনে প্রাণ দিল, আর এক চমৎকার বাঁকা হাসি তার ঠোঁটে খেলে গেল। তা অ্যাড্রেস কোথায়? জ্যাসপার চোখের কোণায় রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কণ্ঠে এক ধরনের গভীর সুর। মেয়েটি একটু থমকালো, তারপর মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে মৃদু কণ্ঠে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন। জ্যাসপার শুনে সামান্য মুচকি হাসল, যেন তার এই ছোট্ট পৃথিবীতে এই অনুরোধ বহু পরিচিত। সেই হাসিতে ছিল অন্ধকারে মোড়ানো এক নিষ্ঠুর আমন্ত্রণ, যা প্রতিধ্বনিত হচ্ছিল তার সবুজ চোখের গভীরে। গাড়ি ধীরে ধীরে সামনে এগোলো, আর রাত যেন আরও রহস্যময় হয়ে উঠল। এ যেন এক অজানা যাত্রা, যেখানে প্রত্যেকটা মুহূর্তে ঝুঁকি, অথচ একই সাথে এক অপ্রতিরোধ্য মোহ। অবশেষে গাড়িটি এসে থামল মেয়েটির বাড়ির সামনে। গাড়ির ইঞ্জিনের শব্দ স্মিত হয়ে চারপাশের নীরবতা যেন আরও গভীর হলো। মেয়েটি দরজা খুলে নামতে যাচ্ছিল, হঠাৎই জ্যাসপারের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ আপনাকে। জ্যাসপার তাকিয়ে রইল তার দিকে, চোখে রহস্যময় মায়ার ছায়া। তার ঠোঁটে সেই বাঁকা হাসির ঝিলিক, যা মনে করিয়ে দেয় গভীর রাতের দুর্বোধ্য কোনো মায়াজালকে। তারপর শীতল অথচ গাঢ় কণ্ঠে বলল, আই ডোন্ট নিড থ্যাঙ্কস, আই নিড ইউর লিভস। তার কণ্ঠস্বরের প্রতিটা শব্দ যেন ঝড় তুলল মেয়েটির মনের গভীরে।
এমন সরাসরি তীক্ষ্ণ আবেদন যা কোনো নিয়মের বাঁধনে আবদ্ধ নয়, যা কোনো মানবিক ভদ্রতার সাথে পরিচিত নয়। এই কথা শুনে মেয়েটির গাল রক্তিম হয়ে উঠল, চোখে দৃষ্টিতে একরকম বিস্ময় ও আকর্ষণের দোলাচল। জ্যাসপারের মুখে সেই অদ্ভুত আত্মবিশ্বাস, যেন রাতের ছায়ার মতো রহস্যময়, যা কেউ বুঝতে পারে না, তবু যা থেকে দূরে থাকা অসম্ভব। আর কোনো সময় অপচয় না করে জ্যাসপার তীব্র আবেগ ও অদ্ভুত আকর্ষণের মিশ্রণে তার ঠোঁট মেয়েটির ঠোঁটে মিশিয়ে দিল। সেই স্পর্শ যেন এক বিদ্যুৎ প্রবাহ, যা শরীরের প্রতিটা কোষে চমক তুলে দিল মেয়েটির। ঠোঁটের উপর ঠোঁট, সেই গাঢ় গভীর চুম্বনে ছিল এক ধরনের অপ্রতিরোধ্য অধিকার, এক অবর্ণনীয় শক্তি যা তাকে মুহূর্তেই জড়িয়ে ধরল। মেয়েটির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, যেন বাস্তবতার সবটুকু অস্তিত্ব সে হারিয়ে ফেলল। তার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দনে জ্যাসপারের স্পর্শ যেন অগ্নিকণার মতো জ্বলছিল। সেই ছোঁয়ায় ছিল আকাঙ্ক্ষার অতল গহ্বর, ছিল নিষিদ্ধতার মাদকতা। পৃথিবীর সমস্ত শব্দ যেন স্তব্ধ হয়ে গেল, যেন সময় থেমে গেছে। শুধু থেকে গেল এক নিষ্ঠুর অথচ মনোহর মিলনের মুহূর্ত, যা কখনো নিঃশেষ হবে না, যা কোনো একান্ত স্মৃতির গভীরে চিরস্থায়ী হবে। কিছুক্ষণ পর জ্যাসপার অনুভব করল তার ঘাড়ের ট্যাটুটি এখনও সিগন্যাল দিচ্ছে, এক অশনি সংকেত হিসেবে। মনে হলো তার শরীরে বায়োকেমিক্যাল প্রবেশ করছে না, যা তার জন্য বাঁচার এক আবশ্যকীয় উপাদান। তার ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যে একটা অদ্ভুত বার্তা ভেসে উঠল। এটি প্রমাণ করছিল যে তার দুর্বলতা হ্রাস করতে হলে অন্য কোনো মানবিক চুম্বনে নয়, কেবল ফিওনার চুম্বনে রয়েছে তার আকাঙ্ক্ষিত জীবনদায়ক তরল। তাকে এক অদ্ভুত অশান্তি গ্রাস করল। ফিওনার প্রতি একটা গভীর এবং স্বতঃস্ফূর্ত আকর্ষণ অনুভব করে, যেন তার উপস্থিতি জ্যাসপারের ভেতরে এক দুর্বল নিদ্রা জাগিয়ে তুলেছে। সে ভাবতে লাগলো, কেন শুধুমাত্র ফিওনা, কেন তার চুম্বনেই এই জাদুকরী ক্ষমতা বিদ্যমান। এ যেন একটা পুরনো গল্পের মতো, একটা কিংবদন্তি, যেখানে কেবলমাত্র একজন নির্দিষ্ট নারীই পারে তার দুঃখের অন্ধকার থেকে মুক্তি দিতে। ফিওনার সঙ্গে প্রথম চুম্বনের সেই মুহূর্তটি যেন এক অলৌকিক অভিজ্ঞতা, যা তার ভেতরের গভীরতায় অনন্য এক পরিবর্তন নিয়ে এসেছে। জ্যাসপার বুঝতে পারছিল তার জীবন এখনও ফিওনার জীবন থেকে আবদ্ধ, এবং যে ফিওনা শুধুমাত্র একজন মানবী, তার কোমলতা, তার উষ্ণতা আর সেই চুম্বন, যেখান থেকে বায়োকেমিক্যাল প্রবাহিত হবে, তাকে আবার নতুন জীবন দেবে। এ যেন এক অদৃশ্য বাঁধন যা তাকে চিরকাল ফিওনার কাছে আবদ্ধ করে রাখবে, এক অতল অনিশ্চয়তার মাঝে। মুহূর্তেই জ্যাসপার সেই মেয়েটির ঠোঁট থেকে বিচ্ছিন্ন হলো, যেন এক অভূতপূর্ব আচরণের দরুন। আচমকাই তার আবেগের দাসত্ব থেকে মুক্ত হয়ে কঠোর এক সিদ্ধান্ত গ্রহণ করে। সে মেয়েটিকে একটা প্রচণ্ড ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেয়। মেয়েটি হতবুদ্ধি হয়ে পেছন ফিরে দেখার আগেই জ্যাসপার গাড়ির সিটে বসে মৃদু চাপ দিয়ে গাড়ির ইঞ্জিনের আওয়াজ বাড়িয়ে দিল। গাড়ি দ্রুত গতিতে সমুদ্রের পাড়ে চলে গেল। জ্যাসপারের মনে এক তীব্র আগ্রাসন, একমাত্র উদ্দেশ্য ছিল ফিওনা। গাড়ি থেকে নামার পর সে নিজেকে ধীরে ধীরে রূপান্তরিত করতে শুরু করল। শরীরের প্রতিটা কোষে অনুভূত হলো শক্তির একটা ঢেউ। সে এক ভয়ঙ্কর সবুজ ড্রাগনে পরিণত হলো, তার বিশাল ডানা এবং কাঁপন সৃষ্টিকারী দাঁত নিয়ে। সমুদ্রের জলরাশি তার পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ হতে লাগলো, যেন ওই ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে দিয়ে সে একজন সমুদ্রের দানবের মতো তার পথ অতিক্রম করল। পুষ্পরাজ পাহাড়ের দিকে যাত্রা শুরু হলো, যেখানে মাউন্টেন গ্লাস হাউস তার জন্য অপেক্ষা করছিল। সেখানে তার একমাত্র উদ্দেশ্য ফিওনার কাছে পৌঁছানো, সেই মানবী যার মাধ্যমে সে আবার বায়োকেমিক্যাল লাভ করতে পারবে। হঠাৎ পাহাড়ে জ্যাসপারের পদচারণা পড়তেই গ্লাস হাউস যেন কেঁপে উঠল, তার উপস্থিতির ভয়ে এবং শক্তির ভারে। হন্তদন্ত হয়ে সে দ্রুত হাউসের ভেতরে প্রবেশ করল,
যেন কোনো বাধা তাকে আর থামাতে পারবে না। তার চোখে এক অদম্য দৃঢ়তা, একমাত্র লক্ষ্য ফিওনা। জ্যাসপার সিঁড়ির দিকে অগ্রসর হলো। দ্রুত দুইখানি ধাপ উঠতেই হঠাৎ কিচেন থেকে একটা খসখস শব্দ ভেসে এলো। সে থমকে দাঁড়ালো, চঞ্চল দৃষ্টিতে সেই দিকেই তাকালো। নিঃশব্দে নিচে নেমে এসে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে দেখল ফিওনা এক কোণায় দাঁড়িয়ে প্লেট পরিষ্কার করছে, এক অন্যমনস্ক নির্লিপ্ততায়। সেই দৃশ্য তাকে এক মায়াবী আবেশে জড়িয়ে ধরল। ফিওনার মাথার সামান্য ঝুঁকে থাকা অবস্থায় তার চুলগুলো কপালের উপর পড়েছে, আর তার হাতের প্রতিটা ক্ষীণ স্পর্শে যেন এক মৃদু সুরের মূর্ছনা সৃষ্টি হচ্ছে। এক অজানা আকর্ষণে জ্যাসপার ফিওনার দিকে এগিয়ে গেল, কিন্তু তার হৃদয়ের গভীরে চাপা আতঙ্ক বেজে উঠল। সে জানে ফিওনাই তার অস্তিত্বের একমাত্র মুক্তি। ফিওনার অলক্ষ্যে দাঁড়িয়ে জ্যাসপার এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ফিওনার চোখে হঠাৎ করেই জ্যাসপারের উপস্থিতি ধরা পড়ল, আর তার ভেতরটা যেন শীতল হয়ে গেল এক চমকে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, কিন্তু জ্যাসপারের চোখে ক্রোধ বা রাগের কোনো ছায়া নেই, বরং অদ্ভুত এক স্থিরতা, যেন কিছু বলার আছে, কিছু জানাতে চায়, কিন্তু তবু যেন আবরণে মোড়ানো। হঠাৎ করে জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলল, ফিওনা, ঘরে চলো। ফিওনা বিস্মিত হলো। তার কণ্ঠের গভীরে কিছু ছিল, যা ফিওনার অজানা অথচ আকর্ষণীয়। সে ইতস্তত করে বলল, আপনি যান, আমি আসছি। একটু কাজ আছে এখানে, এটা শেষ করেই আসব। যদি বিশেষ কিছু দরকার হয় এখানেই বলুন। জ্যাসপার সামান্য ঝুঁকে অগ্নিঝরানো চোখে তাকিয়ে বলল, তুমি আমার মুখের উপর না করছো? হাউ ডেয়ার ইউ! তার কণ্ঠের মধ্যে এতটাই প্রচণ্ড শক্তি আর শাসন ছিল যে ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল, যেন একটিমাত্র বাক্যে সে নিজের পুরো আধিপত্য প্রকাশ করল। ফিওনা কাঁপা কাঁপা কণ্ঠে মৃদুস্বরে বলল, আমি তো না বলিনি। আপনি যান, আমি 10 মিনিটের মধ্যেই কফি নিয়ে আসছি আপনার জন্য। জ্যাসপার ধীর পদক্ষেপে ফিওনার একদম সামনে এসে দাঁড়ালো। তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি ফিওনার চোখে স্থির, যেন চোখের ভাষায় সে আদেশের প্রচণ্ডতা প্রকাশ করতে চাইছে। তার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি খেলে গেল, চোখে ঝলসে উঠল এক আদেশের গাঢ়তা। আই ডোন্ট নিড কফি রাইট নাও, সে কঠোর গলায় বলল। আই নিড ইউ। ডোন্ট আর্গিউ উইথ মি, লেটস জাস্ট গো টু দ্য রুম। তার কণ্ঠের চাপে ফিওনা যেন নির্বাক হয়ে গেল। জ্যাসপার এমন এক আধিপত্য নিয়ে কথাগুলো বলল, ফিওনা আর কোনো উত্তর খুঁজে পেল না। কিন্তু ফিওনা বাক্যটা শেষ করতে পারল না। হঠাৎই জ্যাসপার তার হাতগুলো দিয়ে দৃঢ়ভাবে ফিওনার কোমর জড়িয়ে ধরল, আর এক ঝটকায় তাকে নিজের শক্তিশালী বাহুর ভাঁজে কাঁধে তুলে নিল। ফিওনার দীর্ঘ সোনালি চুল ঝরে পড়ল জ্যাসপারের পিঠে, যেন রৌদ্রছায়ার আলোয় ঢেউ দুলছে তার মসৃণ সাদা শার্টের উপর। তার চুলগুলো জ্যাসপারের চলার তালে তালে নরমভাবে দুলছিল, ঠিক যেন পাহাড়ের ঝর্ণায় পড়ে থাকা সূর্যালোকে সোনার ধারা। ফিওনার মুখে বিস্ময় আর শিহরণের রেখা, নিজের অবশ শরীরটাকে যেন সে সংবরণ করতেও ভুলে গেছে। অন্যদিকে জ্যাসপার সেই দৃঢ় ভঙ্গিতে কোনো কথা না বলে সোজা এগিয়ে চলল সিঁড়ি বেয়ে। তার একমাত্র লক্ষ্য যেন তাকে নিয়ে ফিওনার নির্জন কক্ষে পৌঁছানো, যেখানে তার সমস্ত দাবি প্রতিষ্ঠিত হবে। ফিওনার ঘরের সামনে পৌঁছাতেই স্লাইডিং দরজা নীরবে খুলে গেল, যেন তাদের প্রবেশের অপেক্ষাতেই ছিল। জ্যাসপার এক মুহূর্তের বিলম্ব না করেই সোজা ফিওনাকে নিয়ে ঘরে প্রবেশ করল। তার শক্ত বাহুতে ফিওনাকে স্থির রেখেছে, ঠিক যেন কোনো মূল্যবান সম্পদ ধরে আছে। তারপর এক গভীর আবেগময় দৃঢ়তায় ফিওনাকে কাচের দেয়ালের সাথে ঠেকিয়ে ধরল। ফিওনার পিঠ থেকে গেল সেই শীতল কাচে, আর তার দীর্ঘ সোনালি চুল ছড়িয়ে পড়ল কাচের উপর, যেন তারা আলো ছড়াচ্ছে। ফিওনার পা দুটো জ্যাসপারের কোমরে পেঁচিয়ে রয়েছে, এক অব্যক্ত আকর্ষণে বাধা পড়ে আছে তারা।
একই সাথে দুর্বল এবং স্থির। জ্যাসপারের সবুজ চোখ জোড়ায় গভীর তীব্রতা যেন ফিওনার সমস্ত ভাবনা পড়ে ফেলতে চাইছে। তাদের মাঝে আর কোনো শব্দ নেই, শুধু দৃষ্টির ভাষায় কথা বলছে দুজন। এই নীরব মুহূর্তে ফিওনা বুঝতে পারল সে জ্যাসপারের এই শক্ত গভীর আলিঙ্গনে নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। তবুও ফিওনা বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। তার চোখে এক ভীতির ছাপ, মুখে দমবন্ধ, কণ্ঠে অসহায় আকুতি। ছাড়ুন আমাকে, প্লিজ। আপনি আসলে কি চাইছেন? জ্যাসপার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। তার কঠোর নির্লিপ্ত দৃষ্টির আড়ালে যেন এক অনড় সংকল্প। ফিওনার সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যাচ্ছিল তার ইস্পাতের মতো দৃঢ় বাহু থেকে মুক্তি পাওয়ার চেষ্টায়। তবুও হঠাৎ তার দৃষ্টি আটকে গেল জ্যাসপারের ঘাড়ে। সেই প্রাচীন ড্রাগনের ট্যাটুটি রহস্যময়ভাবে যেন সাড়া দিচ্ছে। সবুজ ও সোনালি আলোর দুটি একে একে ঝলসে উঠছে, আবার নিভে যাচ্ছে, যেন কোনো আদি যন্ত্রণা বা আকাঙ্ক্ষা থেকে সাড়া দিচ্ছে। আলোর এই তরঙ্গমালা ফিওনার চোখের সামনে এক অদ্ভুত মায়াবী দৃশ্যপট তৈরি করছে, যেন এই আলো তাকে সতর্ক করছে বা চিরন্তন কোনো বন্ধনের বার্তা দিচ্ছে। জ্যাসপারের সেই স্থির গভীর দৃষ্টি ফিওনার দিকে নিবদ্ধ। কোনো উত্তর না দিলেও তার প্রত্যেকটা নড়াচড়ায় যেন এক বিস্ময়কর তীব্রতা ছিল, যা ফিওনাকে আচ্ছন্ন করে রেখেছে। জ্যাসপারের কাছে ছটফট করছিল ফিওনা। তার হাত দুটো দিয়ে জ্যাসপারের দুই কাঁধে ঠেলতে লাগলো। জ্যাসপারের থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল। মুখ দিয়ে অস্ফুটে বলল, ছাড়ুন। কিন্তু ফিওনার বাক্য শেষ হওয়ার আগেই জ্যাসপার তার শক্ত হাতের একটি দিয়ে ফিওনার দুই হাতকে উপরে তুলে চেপে দিল, কাচের দেয়ালের সাথে, মাথার ঠিক উপরে। অন্য হাতটি ধীরে ধীরে চলে গেল তার গলায়, চেপে ধরে ফিওনাকে সামান্য নিঃসাড় করে ফেলল। ফিওনার ঠোঁট থেকে মৃদু এক চাপা আর্তনাদ বেরোলো। আহ! কাচের দেয়ালের উপর ভাসমান আলোর প্রতিফলন জ্যাসপারের চোখে এক ভয়াল ছায়া তৈরি করেছিল। ফিওনার সোনালি চুলগুলো কাচের উপর ছড়িয়ে পড়েছিল, আর তার শ্বাস প্রশ্বাস দ্রুততর হয়ে উঠছিল। তবুও জ্যাসপারের মুখে এক অনড় সংকল্পের ছাপ, যেন ফিওনার প্রতিটা প্রতিরোধকে সে ভেঙে ফেলে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এক মুহূর্তের বিলম্ব না করে জ্যাসপার তার রক্তিম বেগুনি ঠোঁটজোড়া যেন আগুনের শিখা ফিওনার কোমল গোলাপি ঠোঁটজোড়ায় আঁকড়ে ধরল। তার ঠোঁটের স্পর্শে ফিওনার সারা দেহে যেন অসংখ্য বিদ্যুতের প্রবাহ ছড়িয়ে পড়ল। এই চুম্বন ছিল দখলদারির চাহিদার এবং গভীর আকাঙ্ক্ষার। এর প্রাথমিক আবেগ যা তাকে যেন মন্ত্রমুগ্ধ করে ফেলেছিল। ফিওনা তার চোখ বন্ধ করে ফেলল। মনে পড়ে গেল সেদিনের সেই তেতো স্বাদের কথা, যখন জ্যাসপার প্রথম তাকে স্পর্শ করেছিল। কিন্তু আজকের চুম্বনটি ছিল ভিন্ন, অতীতের যন্ত্রণাকে ভুলিয়ে দেওয়ার জন্য বড্ড বেশি আবেগপ্রবণ। তার ঠোঁটের কোমলতা জ্যাসপারের আগ্রাসী নৈকট্যকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। জ্যাসপারের হাতগুলো তার হাতে আর গলায় বুনো একটা দুঃসাহসী খেলায় জড়িয়ে গেল, যেন সে পৃথিবীর সমস্ত আবেগ এবং ইচ্ছাকে তার ভেতরে প্রবাহিত করতে চায়। ফিওনার নিঃশ্বাস জড়িয়ে আসছে, প্রতিটা পালক যেন আকর্ষণের উন্মাদনাকে আরও জোরালো করছে। তার হৃদয় কেঁপে উঠছে। এটা শুধু একটা চুম্বন নয়, এটা ছিল সংযোগের এক নতুন স্তর, যেখানে প্রেমের আগুনের তীব্রতা অস্বাভাবিকভাবে উচ্চতর হয়ে উঠছিল। আশ্চর্যজনকভাবে ফিওনা আজকের চুম্বনে একটা অদ্ভুত মিষ্টি তরল জাতীয় স্বাদ অনুভব করল, যা তার জন্য এক ভিন্ন জগতের দরজা খুলে দিল। সেদিনের বিষাক্ত তেতো স্বাদের স্মৃতি যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, আর তার স্থান দখল করে নিচ্ছিল এক অপার্থিব মিষ্টতা, যা পৃথিবীর কোনো পরিচিত মিষ্টির সাথেই তুলনীয় নয়। জ্যাসপারের চুম্বনের সাথে বের হওয়াই মিষ্টি তরল আসলে এক ধরনের জটিল রাসায়নিক মিশ্রণ, যা জ্যাসপারের ঠোঁটের স্পর্শে ফিওনা অনুভব করল। যেন এক মধুরময় ঝর্ণা তার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই চুম্বনের সাথে মিশে থাকা গ্লুকোজের মিষ্টি স্বাদ তাকে বিমোহিত করে, যেন তার জিহ্বার প্রতিটা কোষ জেগে উঠেছে এই অপার্থিব মাধুর্যের স্বাদ নিতে।
ডোপামিন ও সেরোটোনিনের কোমল স্পর্শে তার মস্তিষ্কে এক ধরনের সুখানুভূতির ঢেউ ওঠে এবং অক্সিটোসিনের প্রভাবে তার মনে জন্ম নেয় এক অজানা আকাঙ্ক্ষা, যা তাকে জ্যাসপারের প্রতি আরও গভীরভাবে টেনে নেয়। জ্যাসপারের ঠোঁটের সঞ্চারিত মিষ্টি তরলে থাকা ফেনিল ইথাইলমিন তার মনে এক উচ্ছ্বাসের সৃষ্টি করে, যেন তার হৃদয় শুধু জ্বলতে চাইছে এই অমোঘ আকর্ষণে। ফিওনা নিজেও অবচেতনে জ্যাসপারকে আরও কাছে টেনে নিতে চায় এবং তার ঠোঁটের মাদকতা যেন তাকে এক নতুন পৃথিবীর স্বাদ দিতে থাকে, যেখানে মিষ্টতা আর আবেগের গভীরতা একসাথে মিলে তাকে আবিষ্ট করে রেখেছে। জ্যাসপার এমন এক বিশেষ প্রাণী যে ড্রাগন আর মানব রূপের মিশ্রণে গঠিত, তাই তার শারীরিক কার্যক্রম মানুষের চেয়ে ভিন্ন এবং অত্যন্ত রহস্যময়। চুম্বনের সময় তার শরীরে থাকা কিছু বিশেষ গ্রন্থি সক্রিয় হয়, যা গ্লুকোজ বা মিষ্টি স্বাদের এক প্রকার তরল নিঃসৃত করে। সেদিন জ্যাসপারের চুম্বনে তেতো স্বাদ পাওয়ার কারণ ছিল সেদিন জ্যাসপার অসুস্থ ছিল। তার চুম্বনে তেতো স্বাদ পাওয়া গিয়েছিল, যা তার দেহে তৈরি হওয়া এক ধরনের বিষাক্ত কেমিক্যালের কারণে, এক ধরনের অ্যামাইন বা কিটোন কেমিক্যালের মতো, যা তার অসুস্থতার সময় দেহে তৈরি হয়েছিল। সেদিন জ্যাসপারের শরীর থেকে হাইড্রোক্সি ফেনাইল অ্যাসিটিক অ্যাসিড নিষ্ক্রিয় হয়েছিল তার চুম্বনের সাথে। ফেনোলিক যৌগগুলোতে সাধারণত তেতো স্বাদ থাকে, যা স্বাভাবিক স্বাদকে বিকৃত করেছিল। জ্যাসপারের অনুভূতি যেন এক নতুন দিগন্তে প্রবাহিত হচ্ছিল। ফিওনার শরীর থেকে নিঃসৃত বায়োকেমিক্যাল যৌগগুলো তার দেহে ঢুকে তাকে এক আশ্চর্য শক্তি অনুভব করাচ্ছিল। এই শক্তি ছিল তীব্র, উন্মত্ত এবং গভীর, এমনকি তার চিন্তা ও অভিজ্ঞানকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। ফিওনার ঠোঁটের কোমল স্পর্শ জ্যাসপারের জন্য এক অবিশ্বাস্য আচ্ছন্নতার সৃষ্টি করছিল। অতঃপর ওর কাজ শেষ, জ্যাসপার এবার ফিওনার ঠোঁটজোড়া ছেড়ে দিতে চাইল, কিন্তু আশ্চর্যজনকভাবে ফিওনা মিষ্টি স্বাদের আবেশে জ্যাসপারের ঠোঁটজোড়া আঁকড়ে রেখেছে, যেন তার সব সত্তা এই মুহূর্তে একত্রিত হতে যাচ্ছে। ফিওনার শরীর থেকে নিঃসৃত অক্সিটোসিন আর ডোপামিনের মতো বায়োকেমিক্যালের কারণে জ্যাসপারের দেহের প্রতিটা কোষে একটা উজ্জ্বল শক্তি ছড়িয়ে পড়ছিল। ফিওনা তার কাঁধে আঁকড়ে ধরা, যেন মুক্তির কোনো ইচ্ছে তার নেই। তাদের এই মুহূর্ত যেন প্রকৃতির কোনো অলঙ্ঘনীয় বাঁধন। জ্যাসপার অনুভব করছিল তার ভেতরে লুকায়িত সুপ্ত বাসনাগুলো ধীরে ধীরে সাড়া দিচ্ছে। তার শরীরের ভেতরের উত্তেজনা যেন এক মুহূর্তেই জ্বলে উঠছে। এই রাসায়নিক পরিবর্তন তার ভেতরে এক নতুন সেক্সুয়ালিটি উত্তেজনা অ্যাক্টিভ করে তুলেছে। তার দেহের প্রতিটা কোষ যেন এই প্রাণস্পর্শী আকর্ষণে সাড়া দিচ্ছে। প্রতিটা শ্বাস যেন তাদের আরও কাছে টেনে নিচ্ছে। তাদের চোখের যোগাযোগে এক গভীর আবেদন স্পষ্ট। এ যেন একে অপরের অস্তিত্বে বিলীন হওয়ার এক অদম্য তাগিদ। ফিওনা তার হাতের স্পর্শে তাকে এমন এক অনুভূতির জগতে নিয়ে গেছে যেখানে যুক্তি বুদ্ধি স্তব্ধ হয়ে যায়। জ্যাসপার নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টায় যেন বারবার ব্যর্থ হচ্ছে। তার দেহের উত্তেজনা আর শারীরিক কামনা, আবেগের দ্বন্দ্ব এক হয়ে তার ভেতরের পশু প্রবৃত্তিকে একে একে জাগ্রত করছে। জ্যাসপার বুঝতে পারছিল তার ভেতরে যে কামনা ঢেউ উঠেছে তা এক অজানা গভীরতায় ডুবিয়ে দিতে চাইছে। তার কাঁধে ফিওনার হাতের মৃদু চাপ, ফিওনার কোমল ত্বকের উষ্ণতা, তাদের দম আটকে যাওয়া নিঃশ্বাসগুলো, সবই তাকে অনিয়ন্ত্রিত এক আকর্ষণের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু তার মনের এক কোণায় ভীতিও উকি দিচ্ছে। সে জানে এই আকর্ষণের গভীরতা তাদের দুজনকেই বিপদে ফেলতে পারে, বিশেষ করে ফিওনাকে। এই গভীর মুহূর্ত থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে এক ঝাঁকুনিতে ফিরিয়ে আনতে জ্যাসপার হঠাৎ ফিওনার নরম পাতলা নিচের ঠোঁটে প্রবলভাবে এক কামড় বসিয়ে দিল। তার চোখে এক ধোঁয়াশাচ্ছন্ন আকাঙ্ক্ষা আর ঠোঁটে সেই তীব্র কামড়ের চাপ। ফিওনা ব্যথায় আঁতকে উঠল, কিন্তু সেই ক্ষণস্থায়ী ব্যথার সাথে সাথেই তার মনে উন্মুক্ত হলো এক আবেশময় অনুভূতি, যেন জ্যাসপারের সেই মৃদু কামড় তার ভেতরে এক নতুন সাড়া জাগিয়েছে। তার কাঁধের আঁকড়ে ধরা হাতগুলো এক মুহূর্তেই শিথিল হয়ে আসলো,
জ্যাসপার দেখল ফিওনার ঠোঁটে তার প্রবল কামড়ের কারণে একটা ছোট কাটা হয়েছে, আর সেখান থেকে রক্ত বের হচ্ছে। এই দৃশ্যটি তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি নিয়ে এলো। একদিকে অস্থিরতা, অন্যদিকে চরম আকর্ষণ। ফিওনার চোখে প্রথমে ব্যথা, কিন্তু এরপর দ্রুত সেই ব্যথার জায়গাটির দিকে তাকাতে তাকাতে এক অদ্ভুত আবেশ প্রবাহিত হতে লাগলো। জ্যাসপার হাত বাড়িয়ে ফিওনার ঠোঁটের কাটা জায়গাটিকে স্পর্শ করার জন্য এগিয়ে এলো। পরক্ষণেই কিছু একটা ভেবে থেমে গেল। জ্যাসপার ধীরে ধীরে তার সবুজ চোখজোড়া ফিওনার বাদামি চোখে রাখল, যেন এক নীরব কথোপকথনে বলছে, নিজেকে নিয়ন্ত্রণ করো বোকা মানবী। ফিওনা সেই উত্তপ্ত চোখের ভাষা বুঝতে পেরে শান্ত হলো। তাদের মধ্যে যেন এক অনির্বচনীয় ইশারার আদান প্রদান ঘটল, যা কথা নয় কিন্তু অনুভূতির স্তরে একে অপরকে ছুঁয়ে গেল। এক মৃদু, গভীর আর সূক্ষ্ম আকর্ষণ, যা তাদের এই মুহূর্তটাকে অমোঘ আর মোহনীয় করে রাখল। জ্যাসপার আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফিওনাকে নিজের শক্তিশালী বাহু থেকে হঠাৎই নামিয়ে দিল। ফিওনা ভারসাম্য হারিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল, কিন্তু এবার আগের বারের মতো তীব্র আঘাত লাগলো না, বরং তার শরীরে শুধুমাত্র মৃদু ব্যথার স্রোত খেলে গেল। জ্যাসপার কোনো কথা না বলেই হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল, যেন কোনো অশান্তি তার হৃদয় জুড়ে দানা বেঁধেছে। ফিওনার শরীর তখনও জমেছিল, আর মন কিছুটা বিভ্রান্ত। সে এখনও পুরোপুরি নিজের চেতনা ফিরে পায়নি। জ্যাসপারের সেই গভীর চুম্বন আর রহস্যময় দৃষ্টি তার মনে গেঁথেছিল। ফিওনার স্বপ্নের ঘোরে আটকে ছিল যেন। ফিওনার মনে হলো এই অদ্ভুত চুম্বন, এই নিষিদ্ধ মুহূর্তগুলো তার আত্মাকে নতুন এক আকর্ষণে আচ্ছন্ন করেছে। এ যেন আগুনের শিখার মতো, যা তাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে, কিন্তু সে তার থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। জ্যাসপারের চলে যাওয়ার পরও সেই অনুভূতি তার ভেতরে এক গভীর প্রভাব রেখে গেছে, যা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। এক মাদকতার মতো, যা তাকে বাধ্য করছে সেই নিষিদ্ধ আকর্ষণের কাছে ফিরে যেতে। ওয়াংলি বসে আছেন তার ল্যাবের আরামদায়ক চেয়ারে। চারপাশে বড় বড় পর্দায় নানা তথ্য ভেসে উঠছে। আর হঠাৎই নজরে এলো এক বিশেষ ব্রেকিং নিউজ আপডেট। তার চোখের সামনে খবরটির লাল অক্ষর ঝলসে উঠল। বিস্ময়কর হত্যা, 6 জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার, আগুনের উৎস রহস্যজনক। খবরটা পড়ার সঙ্গে সঙ্গেই ওয়াংলির দৃষ্টিতে উদ্বেগের ছাপ ফুটে উঠল। সংবাদদাতার কণ্ঠে ধরা আতঙ্ক তাকে মুহূর্তেই শিহরিত করল। সিসিটিভি ফুটেজগুলো পর্যন্ত আগুনের তাপে ঝলসে গেছে। কোথা থেকে আগুন লাগলো, কিভাবে এত ভয়ঙ্কর মৃত্যু ঘটল, কেউই বলতে পারছে না। সাংবাদিকরা যেমন হতবাক, পুলিশ কর্মকর্তারাও তেমনই দিশেহারা। ওয়াংলি ধীরে ধীরে নিঃশ্বাস নিলেন। তার মনের গভীরে সেই পুরনো আশঙ্কাটি আবারও মাথা তুলে দাঁড়ালো। তিনি নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন, কিন্তু তবুও মনে প্রশ্নরা উকি দিল। ওই ড্রাগনের ভাইয়েরই কাজ নয় তো এটা? কি জানি নাম, জ্যাসপার অরিজিন। সম্ভবত সেই নৃশংস কাণ্ড ঘটিয়েছে। ওয়াংলির চিন্তা ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হলো। সে জানে এমন শক্তির মোকাবেলা করার মতো প্রস্তুতি তার কাছে নেই। ওই অপ্রতিরোধ্য ড্রাগনের সাথে নিজেকে এক ভয়ঙ্কর খেলায় জড়িয়ে ফেলেছেন, যার ফলাফল হতে পারে অকল্পনীয়। জ্যাসপার ল্যাবে বসে আছে নিস্তব্ধতায় ডুবে, যেন চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন। তার দৃষ্টির সামনে স্থির, কিন্তু মনের ভেতরের চিন্তার এক অশান্ত ঝড় চলছে। তার মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন অন্য কারো মধ্যে সেই বিশেষ বায়োকেমিক্যাল পাওয়া গেল না? কেন শুধুমাত্রই ফিওনা? এই রহস্য তাকে দিন দিন আরও অধৈর্য করে তুলছে। সে নিজেই তো বহু সময় ধরে গবেষণা করেছে, পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, ভেবেছে যে সে পৃথিবীর গোপন সব রহস্যকে বুঝে নিয়েছে। কিন্তু ফিওনা যেন সেই সমস্ত জ্ঞানকে চ্যালেঞ্জ করছে। আর সবচেয়ে অদ্ভুত হলো, প্রতিবার ফিওনার কাছাকাছি গেলেই তার ভেতরে এক অজানা প্রবাহ খেলা করে উঠছে, এক ধরনের আকর্ষণ যা তাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।
এই মেয়েটা কি সত্যি সাধারণ মানবী? জ্যাসপার মনে মনে প্রশ্ন করে। তার ভাবনায় অদ্ভুত সন্দেহের বীজ জন্মাচ্ছে। ফিওনা কি কোনো ম্যাজিক জানে? তার শিরায় উপশিরায় বয়ে যাওয়া উত্তেজনা তাকে ক্রমেই এক ধরনের অস্থিরতায় ভরে দিচ্ছে। তার চোখে ভাসছে ফিওনার চঞ্চল মুখ, তার হাসি, তার স্পর্শের স্মৃতি, যা শুধুমাত্র চমৎকার মুহূর্ত ছিল না, বরং এক রহস্যময় নেশার মতো। জ্যাসপার অনুভব করছে তার মনের ভেতরে দ্বন্দ্ব, তার হৃদয়ের গভীরে জন্ম নেওয়া সেই অজানা অনুভূতি। সব মিলিয়ে ফিওনার উপস্থিতি তার জীবনকে এক নতুন পথে ধাবিত করছে। হঠাৎই ল্যাবের নিস্তব্ধতা ভেঙে প্রবেশ করল থারিনিয়াস। দরজার পাশে দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল, যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কয়েক মুহূর্তের নীরবতার পর কণ্ঠে অস্থিরতার ঝাঁজ নিয়ে বলল, প্রিন্স, কাজটা আপনি করেছেন, তাই না? জ্যাসপার চোখ তুলে তাকালো, কিন্তু মুখে কোনো ভাবান্তর নেই। কোন কাজ থারিনিয়াস? চীনে 6 জন মানুষের মৃত্যুর খবরটা। থারিনিয়াস দ্রুত বলল, খবরের লাশগুলো দেখে আমি বুঝে ফেলেছি এটা কোনো ড্রাগনের কাজ। আর একমাত্র আমরা ছাড়া এই পৃথিবীতে আর কোনো ড্রাগন নেই। জ্যাসপার সামান্য হাসল, কিন্তু তার চোখে কঠিনতা স্পষ্ট। হ্যাঁ, ওদেরকে আমিই মেরেছি, না হলে ওরাই আমাকে মেরে ফেলতো। থারিনিয়াস হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর সাহস করে বলল, প্রিন্স, আপনাকে হত্যা করা কি এতই সহজ? কিন্তু আপনি তো ভেনাসের রুলস ভঙ্গ করেছেন। এটা আমাদের সবার জন্য বিপজ্জনক হতে পারে। জ্যাসপার এবার গভীর স্থির দৃষ্টিতে তাকালো থারিনিয়াসের দিকে। তার চোখে এক ধরনের নির্ভীকতা, যেন সে কারো প্রতি বিন্দুমাত্র জবাবদিহিতায় বাধ্য নয়। ঠান্ডা কণ্ঠে বলল, এখন কি আমাকে তোমার কাছ থেকে রুলস শিখতে হবে থারিনিয়াস? থারিনিয়াস কিছু বলার জন্য মুখ খুলে আবার চুপ করে গেল। সে জানত প্রিন্স জ্যাসপারকে যুক্তি দিয়ে বোঝানো সহজ নয়। তার সামনে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন অদম্য ড্রাগন যেন এক অভেদ্য প্রাচীর, যার শক্তি এবং সংকল্পে কোনো ফাটল নেই। থারিনিয়াস কণ্ঠে স্নিগ্ধ অথচ দৃঢ় অনুরোধ নিয়ে বলল, মাফ করবেন প্রিন্স অরিজিন, আমি আপনাকে রুলস শেখাচ্ছি না, শুধু অনুরোধ করছি আপনি নিজের রাগ আর শক্তিকে কিছুটা নিয়ন্ত্রণ করুন। আমাদের পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য আমাদের লক্ষ্য পূরণ করা, দুর্বল মানুষের ক্ষতি করা নয়। জ্যাসপার নীরবে থারিনিয়াসের কথা শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন তার মনে কোনো প্রভাবই পড়েনি। থারিনিয়াস আবার বলল, প্রিন্স, আমি জানি আপনি এসব নিয়ে ভাবছেন না, তবে আমি আপনাকে নিয়ে চিন্তিত। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি যদি নিজের ড্রাগন ক্ষমতা হারিয়ে ফেলেন। জ্যাসপার তার ঠোঁটের কোণে এক তীর্যক হাসি ফুটিয়ে বলল, তোমার কি আমাকে সাধারণ ড্রাগন মনে হয় থারিনিয়াস? আমি প্রিন্স অফ ড্রাগনস। আর পৃথিবীতে টিকে থাকার জন্য যে বিশেষ বায়োকেমিক্যাল প্রয়োজন, সেটার উৎস আমি পেয়েছি। থারিনিয়াস কিছুটা চমকে উঠল। কিভাবে প্রিন্স? জ্যাসপার চোখে রহস্যের ঝিলিক নিয়ে বলল, ইটস এ সিক্রেট। এই কথার সঙ্গে সঙ্গে তার ভেতরে যেন এক প্রবল আত্মবিশ্বাসের স্রোত বইল। এমন এক অনুভূতি যা পৃথিবীর মানুষের আর ভেনাসের সাধারণ ড্রাগনদের বোঝার বাইরে। থারিনিয়াসের সামনে দাঁড়িয়ে থাকা এই ড্রাগন প্রিন্স যেন এক নতুন শক্তির খোঁজ পেয়েছে, যা তার উপস্থিতি আরও গভীর, আরও তীক্ষ্ণ করে তুলেছে। রাতের নিস্তব্ধতা গ্লাস হাউসের প্রতিটা কোণায় ছড়িয়ে পড়েছে। সবাই রাতের খাবার খেয়ে নিজের মতো ব্যস্ত। তবে আজ জ্যাসপার ডাইনিং টেবিলে আসেনি। তার নির্দেশে খাবারটা তার ঘরেই পৌঁছে দিতে হবে। এবারও এই কাজটা করতে হবে ফিওনাকে। ফিওনা প্লেটে খাবার সাজাতে সাজাতে মনে মনে নিজেই নিজেকে দোষারোপ করছে। এক ধরনের অস্বস্তি যেন তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। উফ, ওই ফায়ার মনস্টারের সামনে কিভাবে যাব আমি? ফিসফিস করে বলল সে নিজে নিজেই, লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ছি ছি ফিওনা, তুই কি করেছিস তখন? আমি কি করে ওকে চুম্বন করলাম? ঈশ্বর, মাথা তো পুরোপুরি ঘুরে গেছে আমার।
ফিওনার কপালে এক বিন্দু ঘাম জমেছে। হৃদস্পন্দন যেন একটু দ্রুতই চলছে। আর ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্বস্তি ও উত্তেজনার মিশ্রণ তার মনে জড়িয়ে যাচ্ছে। জ্যাসপারের মুখোমুখি দাঁড়ানোর কথা ভেবেই ফিওনার মুখ শুকিয়ে যাচ্ছে, অথচ পায়ে পায়ে সে নিজেকে প্রস্তুত করেই চলেছে। ফিওনা নিঃশব্দে পা টিপে টিপে জ্যাসপারের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তার হৃদস্পন্দন তীব্র হতে থাকে, যেন প্রতিটা পদক্ষেপে সে আরও এক অলৌকিক দুনিয়ার কাছে পৌঁছাচ্ছে। দরজার সামনে আসতেই দরজাটি নিজে থেকেই ধীরে ধীরে খুলে যায়, যেন এক রহস্যময় স্বাগত জানায় তাকে। ঘরের ভেতরে চাঁদের স্নিগ্ধ রূপালী আভা মিশে আছে ল্যাম্পের ম্লান আলোয়, এক আধ্যাত্মিক আভাসে পুরো কক্ষ ভরিয়ে রেখেছে। জ্যাসপার বিছানায় নির্লিপ্ত ভঙ্গিতে শুয়ে আছে। কালো রঙের টি শার্টে আবৃত তার সুঠাম দেহ, কপালে এক হাত রেখে গাঢ় চিন্তায় নিমগ্ন, যেন এক শীতল অথচ অনড় মনোযোগের তীব্র প্রতীক। ডান পাশে প্রসারিত তার হাত, পায়ের ওপর পা তুলে শায়িত থাকা এই সত্তার মুখে আছে যেন এক প্রশান্ত অথচ দুর্বোধ্য রহস্যের ছাপ। ফিওনা খাবারের প্লেট হাতে নিয়ে ধীরে ধীরে তার সামনে পৌঁছায়, আর ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ে জ্যাসপারের বাঁ হাতে। হাতের তালুর মধ্যস্থলে এক গভীর কাটা দাগ, সেই ক্ষতচিহ্নে জমাট বেঁধে থাকা এক সবুজ রঙের তরল, অস্বাভাবিক এক জৈবিক মিশ্রণ, যেন কোনো মহাজাগতিক বিষের প্রতীক, যা পৃথিবীর বোধের বাইরে। ফিওনা অবাক হয়ে তাকিয়ে থাকে। এক চমকিত বিস্ময়ে তার দৃষ্টি স্থির হয়ে থাকে সেই দাগে। ফিওনার হৃদয়ের গহীনে অচেনা কৌতূহল উকি দেয়। এই দাগের ভেতরে যেন কোনো মন্ত্রের রহস্য লুকিয়ে আছে, যেন এই সবুজ বিষাদিত আভা জ্যাসপারের অস্তিত্বের অনন্ত গোপনীয়তার সাক্ষ্য দিচ্ছে। জ্যাসপার হঠাৎই ফিওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, যেন তার মনের গহীনে লুকিয়ে থাকা কৌতূহলটি নিঃসন্দেহে আঁচ করতে পেরেছে। তুমি সবসময় কক্ষে প্রবেশ করে চুপচাপ দাঁড়িয়ে থাকো কেন? তার কণ্ঠে যেন মৃদু বিরক্তির সুর, তবে তা আড়াল করার শক্তিশালী রহস্যময় এক রেশ। ফিওনা সামান্য ঘাবড়ে গিয়ে বলল, না মানে, আপনি যদি বিরক্ত হন তাই। আচ্ছা, আপনার হাতে কি হয়েছে? আর সবুজ রঙের এটা কি? জ্যাসপার এক মুহূর্তের জন্য নিজের হাতের দিকে তাকায়, চোখে এক নির্মম শীতলতা। রক্ত। কথাটা তার ঠোঁট ছুঁয়ে এমনভাবে বেরিয়ে আসে যেন এটা কোনো সাধারণ তথ্য, অথচ তার প্রতিটা শব্দ যেন শীতল বরফের ধারালো শলাকা ফিওনার মস্তিষ্কে বিদ্ধ করে। ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে যায়। তার অর্থ কী? জ্যাসপারের শরীরের রক্ত সবুজ, এই অদ্ভুত দৃশ্য যেন তাকে এক রহস্যময় জগতে প্রবেশ করিয়ে দেয়। তার নিজের মনে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। এটাও সম্ভব কি? হচ্ছেটা কি? জ্যাসপারের চুম্বনে একবার তেতো স্বাদ, আরেকবার মিষ্টি স্বাদ, আর এখন আবার রক্ত নাকি সবুজ রঙের। ফিওনা জ্যাসপারের জন্য খাবার রেখে কক্ষ থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছিল। হঠাৎই তার সামনে এসে দাঁড়ালো অ্যাকোয়ারা। ফিওনা কিছুটা দ্বিধাগ্রস্তভাবে বলল, বলছিলাম যে অ্যাকু, তোমাদের প্রিন্সের বোধহয় হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। অ্যাকোয়ারা চমকে উঠল। কি বলছো তুমি? হ্যাঁ, ফিওনা মাথা নাড়ল। আর সেই রক্তের রং অদ্ভুত সবুজ কেন? অ্যাকোয়ারা হালকা হাসি দিয়ে বলল, ও, তুমি জানো না, আমাদের রক্তের রং ভিন্ন। আমার রক্ত নীল রঙের। ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছো? তোমার রক্ত নীল? হ্যাঁ, কারণ মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে, যা অক্সিজেন পরিবহন করে, এবং এটা লাল রঙের হয়। কিন্তু আমার রক্তে হিমোকিয়ানিন উপস্থিত, যা অক্সিজেন পরিবহন করে, কিন্তু এটা নীল রঙের হয় কারণ এতে কপার থাকে। আর প্রিন্স, ওনার রক্তে ক্রোমিয়াম উপস্থিত, তাই ওনার রক্তের রং সবুজ। অ্যাকোয়ারা এবার বলে থামল, চোখে মৃদু বিস্ময়। তবে উনি এখন কোথায়? ফিওনা এতক্ষণ অবাক হয়ে শুনছিল প্রতিটা কথা। তারপর জবাব দিল, ওনার ঘরেই খাবার রেখে এসেছি। আমার মনে হয় ওনার হাতে মলম লাগানো দরকার।
ফিওনা বলল কিছুটা উদ্বেগের সাথে। অ্যাকোয়ারা ফিওনার দিকে তাকিয়ে হেসে বলল, আরে না, পৃথিবীর কোনো মলমে আমাদের প্রিন্সের ক্ষত সারবে না। আমাদের ওষুধ একেবারে ভিন্ন রকম। আমাকে পাহাড়ের গা থেকে বিশেষ এক গাছের রস আনতে হবে। ফিওনা অবাক হয়ে প্রশ্ন করল, পাহাড়ে গাছের রস এত দূর থেকে আনতে হবে? হ্যাঁ। অ্যাকোয়ারা মাথা নাড়ল। এই রসই আমাদের রক্তের সঙ্গে মিল রেখে ক্ষত সারাতে পারে। পৃথিবীর কোনো উপাদানে আমাদের শরীর সাড়া দেয় না। ফিওনা মৃদু বিস্ময়ে মাথা নাড়ল। সে বুঝতে পারছিল জ্যাসপার আর তার জাতির অনেক কিছুই পৃথিবীর মানুষের থেকে আলাদা। আচ্ছা ঠিক আছে, যাও। এটা বলেই ফিওনা নিজের ঘরে চলে যায় বিশ্রাম নিতে। অ্যাকোয়ারা চলে যায় সেই বিশেষ রস আনতে। অবশেষে খুঁজে পায় সেটা, যেটা দিয়ে এক ধরনের মলম তৈরি করে একটা বাটিতে করে ফিওনার রুমের দিকে যায়। অ্যাকোয়ারা দরজা খুলে ফিওনার ঘরে ঢুকতেই দেখল ফিওনা গ্লাস হাউসের দেয়াল ধরে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। সন্ধ্যার আলো তার মুখে পড়ে এক স্বপ্নময় ছায়া তৈরি করেছে। ফিওনার চোখ গভীর, যেন দূর আকাশের কোনো অজানা জগতের দিকে খুঁজে চলেছে কিছু। অ্যাকোয়ারা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ফিওনাকে দেখছিল। তার মনে কৌতূহল জন্মালো। এই মেয়েটি সারাক্ষণ বাইরে তাকিয়ে কি এমন ভাবে, যা তাকে এতটা নিস্তব্ধ করে রাখে? সে মাঝে মাঝে কেন এভাবে চুপচাপ থাকে, যেন পৃথিবীর সব শব্দ তার কাছে নিষ্প্রাণ? অ্যাকোয়ারা মৃদু হেসে মনে মনে ভাবল, মেয়েটা প্রায়ই এমন আকাশকুসুম চিন্তায় ডুবে থাকে। না জানি কত কষ্ট লুকিয়ে আছে তার এই শান্ত চোখের গভীরে। সে ফিওনার কাছে গিয়ে বলল, এই নাও, প্রিন্সের জন্য সেই বিশেষ মলম নিয়ে এসেছি, তাকে গিয়ে দিয়ে আসো। ফিওনা বিরক্তি ভরে বলল, বলছিলাম অ্যাকোয়ারা, তুমি যাও না, তুমি গিয়ে লাগিয়ে দিয়ে আসো মলমটা। এই কাজটা আমি না করলে হয় না? অ্যাকোয়ারা হেসে বলল, আরে, উনি আমাদের নিজের ব্যক্তিগত কক্ষে ঢোকার অনুমতি দেন না। কেবল থারিনিয়াসের জন্যই সেই ছাড় রয়েছে। ফিওনা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন কেন এমন নিয়ম? অ্যাকোয়ারা কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিল, উনি প্রাইভেসি পছন্দ করেন, বিশেষ করে মেয়েদের প্রবেশের ক্ষেত্রে খুব কঠোর। কক্ষের ভেতরে কোনো মেয়ে প্রবেশ করতে পারবে না, এমনটাই ওনার নিয়ম। ফিওনা বিরক্তি চেপে বলল, তাহলে আমি কি ছেলে? অ্যাকোয়ারা চোখ কুঁচকে বলল, সেটা জানি না, তবে শুধু তোমাকেই অনুমতি দিয়েছেন। ফিওনা মনে মনে বলল, হ্যাঁ, অবশ্য অনুমতি তো দেবেই, আমাকে দিয়েই তো খাটিয়ে মারবে, যেন আমি ওনার একমাত্র দাসী। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিওনা জ্যাসপারের ঘরের দিকে রওনা হলো। মনে মনে নানা রকম কথা বলছিল তাকে নিয়ে। ফিওনা একরকম অনিচ্ছা সত্ত্বেও মলমের বাটি হাতে নিয়ে পুনরায় জ্যাসপারের কক্ষে প্রবেশ করল। ঘরের ভেতরে ঢুকতেই সে লক্ষ্য করল টেবিলে খাবার আগের মতোই পড়ে আছে, অক্ষত। জ্যাসপার খাবার ছুঁয়েও দেখেনি, যেন তার ক্ষুধার অনুভূতিও হারিয়ে গেছে। জ্যাসপার তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার দীর্ঘ ভারী শ্বাস নীরব কক্ষটিকে আরও নিঃশব্দ করে তুলেছে। ফিওনার চোখ তখন ধীরে ধীরে তার দিকে চলে গেল। জ্যাসপারের এক হাত বিছানা থেকে ঝুলে ফ্লোরে পড়ে আছে। সেখান থেকে এক ফোঁটা সবুজ রক্ত মেঝেতে পড়ে গিয়েছে। সেই অদ্ভুত রঙের রক্তবিন্দুটা এক অজানা রহস্যের ইঙ্গিত বহন করে। ফিওনা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তার চোখ সেই সবুজ রঙের বিন্দুটির দিকে স্থির হয়ে আছে, আর তার মনে নানা প্রশ্ন জাগছে। এইরকমই হয়, তার শরীরের ভেতরে সব কিছু, আর রক্ত এমন ভিন্ন রকম। সে ধীরে ধীরে বিছানার কাছে বসে, নিচু হয়ে জ্যাসপারের হাতে মলম লাগাতে শুরু করলো। যতই তাকে স্পর্শ করছিল ততই তার মধ্যে এক অদ্ভুত অনুভূতির স্রোত খেলে যাচ্ছিল, যেন তার এবং জ্যাসপারের মাঝে এক অদৃশ্য বন্ধন গড়ে উঠছে। জ্যাসপার ঘুমে থাকলেও তার মুখের প্রশান্তি আর শক্তি ফিওনার মনকে এক আকর্ষণে আবদ্ধ করে ফেলছে। ফিওনা মনোযোগ দিয়ে ধীরে ধীরে জ্যাসপারের হাতে মলম লাগাচ্ছিল।
যেন তার ক্ষত সঠিকভাবে সেরে ওঠে। হঠাৎ সে অনুভব করল তার আঙুলের নিচে এক নড়াচড়া। ঠিক তখনই জ্যাসপারের চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল। ফিওনার হাতের মধ্যে তার হাতটি দেখে জ্যাসপার তৎক্ষণাৎ ধপ করে শোয়া থেকে উঠে বসল। ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। তার বুকের মধ্যে অজানা এক শীতল স্রোত বয়ে গেল। তার চোখে অল্প আতঙ্কের ছায়া পড়ল। সে একটু পিছিয়ে বসল। জ্যাসপারের তীক্ষ্ণ রহস্যময় চোখ দুটি সরাসরি তার দিকে তাকিয়ে রইল, যেন তার মধ্যে লুকানো সব গোপন কথা বুঝে নিচ্ছে। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার দিকে চুপচাপ তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল, তুমি এখানে কি করছো? ফিওনা একটু কাঁপা কণ্ঠে বলল, আপনার হাতে মলম লাগাচ্ছিলাম, আপনার হাত দিয়ে রক্ত পড়ছিল। জ্যাসপার যেন একটু নরম হলো, কিন্তু তার চোখে একটা গভীর প্রশ্নের ছায়া ফুটে উঠল। ধীরে ধীরে সে তার হাতের দিকে তাকিয়ে বলল, এসব কাটাছেঁড়া নিতান্তই তুচ্ছ জিনিস। ফিওনা কিছু না বলে চুপচাপ বসে রইল, কিন্তু তার হৃদস্পন্দন যেন দ্রুত থেকে দ্রুততর হয়ে চলছিল। তার মুখে কোনো কথা আসছিল না, শুধু জ্যাসপারের চোখে গভীরভাবে চেয়ে রইল। পুনরায় ফিওনা ধীরে ধীরে একদম সযত্নে জ্যাসপারের হাতে মলম লাগাচ্ছিল। তারপর সে হালকা করে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিল। জ্যাসপার নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন এক শান্ত অথচ গভীর বিস্ময় ফুটে উঠেছে। এমনকি তার মুখে সামান্য মৃদু প্রশান্তির ছোঁয়া ছিল। এই প্রথমবার, জীবনে প্রথমবার জ্যাসপার অনুভব করল কেউ তার এভাবে যত্ন নিচ্ছে। ভেনাসের যুদ্ধের ময়দানে কিংবা কোনো দুর্ঘটনায় আহত হলে সে নিজের ক্ষত নিয়ে কখনোই ভাবেনি। তার জন্য ওষুধ, মলম এসব সব কিছুই ছিল বাহুল্য, অপ্রয়োজনীয়। মায়ের ধ্বংসের পর আদর বা স্নেহ তার জীবনে ছিল যেন নিষিদ্ধ কোনো অনুভূতি, যা সে কখনোই অনুভব করেনি। ছোটবেলায় মায়ের যত্ন কি ছিল তাও সে ভুলে গেছে কবে। সে জানেই না স্নেহ বা মমতার ছোঁয়া কেমন লাগে। কিন্তু আজ এই অদ্ভুত পৃথিবীর ছোট্ট এক মেয়ে যার নাম ফিওনা, তাকে প্রথমবারের মতো এই অনুভূতির স্বাদ দিল। মৃদু স্নেহময় হাতের স্পর্শ তার আহত হাতটিতে এসে পড়তেই এক অনির্বচনীয় উষ্ণতা তার হৃদয়ের ভেতর থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ল। তার মনে হলো সেই গভীর শূন্যতা যেন সামান্য ভরাট হলো। ফিওনার স্পর্শে এক ধরনের প্রশান্তি, এক ধরনের সান্ত্বনা সে অনুভব করল। তার মুখে কিছু বলতে ইচ্ছে করল, কিন্তু সে চুপ রইল, কারণ এই অনুভূতিকে ধরে রাখতে চেয়েছিল, যতটা সম্ভব ধরে রাখতে চেয়েছিল এই নতুন অনুভূতিটাকে। ফিওনা জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, বলছিলাম যে আপনি আজকে খাবার খাননি কেন? জ্যাসপার একটু অন্যমনস্ক ভঙ্গিতে উত্তর দিল, খিদে নেই তাই। ফিওনা সামান্য বিরক্তির সুরে বলল, কিন্তু খাবার অপচয় করা উচিত না, খেয়ে নিন। এই বলে সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল। জ্যাসপার ফিওনার চলে যাওয়ার পানে দেখল, কিন্তু কিছুই বলল না। ফিওনা চলে গেলে সে ধীরে ধীরে নিজের হাতের দিকে নজর দিল, সেই হাত যেখানে ফিওনা সযত্নে মলম লাগিয়েছিল। তার চোখ সেই ব্যান্ডেজের দিকে নিবদ্ধ রইল, যেন সেখানে ফিওনার স্পর্শের উষ্ণতা এখনো টিকে আছে। নিজের মধ্যে এক অজানা অনুভূতির জন্ম হতে দেখে সে কিছুটা বিস্মিত হলো। এই অনুভূতি যেন কিছুটা অন্যরকম, না সম্পূর্ণ প্রশান্তি, না একেবারে অস্বস্তি। একটা নীরব ধ্যানমগ্নতায় তার মন আটকে রইল, আর ভাবল কোনো একজন সাধারণ মানবী মেয়ে তাকে এতটা যত্ন করতে গেল কেন? সে তাকে এমন একটা অনুভূতির দিকে ঠেলে দিল যা সে কখনোই বুঝতে চায়নি। অবশেষে খাবারের দিকে একবার তাকিয়ে নিয়ে সে ধীরে ধীরে চামচ হাতে তুলে নিল, যেন সে ফিওনার কথাটা রাখতে চাচ্ছে। অপচয় নয়, বরং তার জন্য অদ্ভুতভাবে যত্নে রাখা সেই খাবারটি গ্রহণ করতেই হবে। গভীর রাত। জ্যাসপার তার বিশাল গোপন কক্ষে থারেনিয়াস আর আলবিরাকে নিয়ে এক বিশেষ মিটিংয়ে বসল। কক্ষের পরিবেশটি ছিল একদম নীরব, এক অদ্ভুত শান্তি বিরাজমান, যেখানে প্রতিটা শব্দ যেন গুনগুন করছিল,
প্রতিটা চিন্তা তীক্ষ্ণ হয়ে উঠছিল। অ্যাথিরিয়নকে মুক্ত করার সময় চলে এসেছে। জ্যাসপার তার পরিকল্পনা স্পষ্টভাবে বলল। তার চোখে একটা দৃঢ় লক্ষ্য, যেন আর কোনো বাধা তাকে থামাতে পারবে না। মিটিংয়ের দিনেই আমি ওকে মুক্ত করে আনবো একেবারে। থারিনিয়াস আর আলবিরা একে অপরের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য কিছুই বলল না। তারপর তাদের মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল। তারা জানত জ্যাসপারের সিদ্ধান্ত আর পরিকল্পনা শুধুমাত্র তার ক্ষমতার পরিচয় নয়, বরং তার অদম্য ইচ্ছাশক্তিরও চিহ্ন। এবার তো সত্যিই বোধহয় চমৎকার কিছু ঘটতে যাচ্ছে। থারিনিয়াস হালকা হাসি দিয়ে বলল, ওয়াংলির ধারণাও নেই আপনি কিভাবে সবকিছু পাল্টে দিতে পারেন। তবে কিছু সাবধানে করতে হবে, আলবিরা সতর্ক করে বলল। অ্যাথিরিয়নকে মুক্ত করতে হলে আমাদের সকলেরই প্রস্তুতি নিতে হবে। জ্যাসপার মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তোমরা ঠিক বলেছ, কোনো ভুল নয়, সব কিছুই ঠিকঠাক করতে হবে। আজকের মিটিংয়ে যা যা বলবো মন দিয়ে শোনো, তার ভিত্তিতেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এতটুকু বলেই জ্যাসপার আবার তার পরিকল্পনায় ডুবে গেল, যেন এক মস্তিষ্কে লুকিয়ে থাকা রাজনীতি ও কৌশলগুলো এখন সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে। থারিনিয়াস আর আলবিরা একে অপরকে এক চুমুক হাসি দিয়ে দেখল। এই মুহূর্তে তারা জানত জ্যাসপারের পরিকল্পনা সফল হলে অচিরে এলডোরাজ্যের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হবে। পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা বেশ নিরিবিলি কেটেছে। সকালের নাস্তা, দুপুরের খাবার ফুরিয়ে গেছে, কিন্তু জ্যাসপার কোথাও বাইরে বেরিয়েছে। প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে আর এই সুযোগে অ্যাকোয়ারা ফিওনাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য জ্যাসপারের অনুমতি চেয়ে নিয়েছে। জ্যাসপার তেমন আপত্তি করেনি। তার মনে ছিল এক ধরনের নির্ভার আত্মবিশ্বাস। সে জানে এই পাহাড়ি এলাকা এবং ড্রাকনিস শিখরের মতো প্রতিরক্ষামূলক হাউজের অবস্থান ফিওনাকে পালাতে দেবে না। ফিওনার পালানোর চিন্তা থাকলেও সে পাহাড়ের এই গোপনীয় জায়গা থেকে কোথাও যেতে পারবে না, যতক্ষণ না জ্যাসপার অনুমতি দেয়। তারপরও জ্যাসপারের ভেতরে একটা নিশ্চিত বোধ রেখেছে। থারিনিয়াস এবং আলবিরা হাউজে রয়েছে, তাদের উপস্থিতিতে নিরাপত্তার কোনো অভাব হবে না। বিকেলের নরম আলোয় অ্যাকোয়ারা আর ফিওনা গ্লাস হাউস থেকে বের হলো। ফিওনার চোখ ধীরে ধীরে চারপাশের সৌন্দর্যে আটকে গেল। হঠাৎই তার নজরে পড়ল পাহাড়ের একদম কিনারায় একটা কাঠের দোলনা। দোলনাটা যেন প্রকৃতির এক অলৌকিক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে হালকা হাওয়ায় দুলছে আর বিভিন্ন রঙের অচেনা ফুল দিয়ে সাজানো। ফুলগুলোর রং যেন সাধারণ নয়, কিছুটা অদ্ভুত এবং রহস্যময়। এমন ফুল ফিওনা আগে কখনো দেখেনি। ফুলগুলো একদিকে যেমন লোভনীয়, তেমনি তাদের ভেতরে যেন এক ভয়ঙ্কর সৌন্দর্য আছে, যা তাকে কিছুটা আতঙ্কিত করছে। দোলনাটিকে ঘিরে থাকা এই ফুলগুলোর সুগন্ধ মিষ্টি হলেও গভীর আর ভারী। যা ফিওনাকে সত্যি ভয় ধরিয়ে দিল তা হলো দোলনার অবস্থান। পাহাড়ের একদম কিনারায়, যেখানে সে বসা মানেই বিপদের মুখোমুখি হওয়া। নিচের গভীর খাদের দিকে তাকিয়ে ফিওনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। যদি দোলনাটি ছিঁড়ে যায় কিংবা ভারসাম্য হারিয়ে ফেলে, তাহলে নিঃসন্দেহে তার পতন অবধারিত। অ্যাকোয়ারা ফিওনার ভয় বুঝে একটু হেসে বলল, এই দোলনায় বসা নিরাপদ, চিন্তা করো না। এটা আমাদের নিয়ন্ত্রিতভাবে তৈরি, তাই কোনো সমস্যা নেই। তুমি যদি একটু সাহস করে বসতে পারো, তবে এই দোলনায় বসে পাহাড় আর আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। ফিওনা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, সত্যি কি নিরাপদ? এত উঁচুতে এমন দোলনায় বসতে আমার মনে হয়। অ্যাকোয়ারা তার হাত ধরে আশ্বস্ত করল, ভয় পেও না, আমি তো আছি। তুমি পড়ে গেলে আমি ড্রাগন রূপে ধরে তোমাকে বাঁচিয়ে নেব। ফিওনার সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দোলনার দিকে এগিয়ে গেল। মনে মনে কিছুটা সাহসী বোধ করল, তবে তার মনে এখনও এক ধরনের অদ্ভুত আতঙ্ক কাজ করছিল। অ্যাকোয়ারা প্রথমে নিজেই দোলনায় বসে পড়ে, তারপর দোল খেতে শুরু করে। ফিওনা পেছন থেকে তার আনন্দ উপভোগ করছে।
মাঝে মাঝে সে নিজেই হাত দিয়ে ঠেলে দোলনায় নতুন গতি যোগ করছে। হালকা হাওয়ায় অ্যাকোয়ারা দোলনার প্রতিটি দোলায় যেন মুক্তির স্বাদ পাচ্ছে, আর ফিওনা মুগ্ধ হয়ে তার হাসি দেখে যাচ্ছে। অনেকক্ষণ পর অ্যাকোয়ারা ফিওনার দিকে ফিরে মুচকি হেসে বলল, এবার তোমার পালা ফিউ। ফিওনা কিছুটা দ্বিধা নিয়ে অ্যাকোয়ারার বাড়ানো হাত ধরে দোলনার দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে দোলনায় বসে চারপাশের দড়িগুলো শক্ত করে ধরে নিল, যেন কোনোভাবেই হাত ফসকে না যায়। প্রথমেই অ্যাকোয়ারা দোলনায় একবার হালকা দোল দেয়। ফিওনা ভয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করে ফেলে, যেন দোলনার গতি তাকে যে কোনো বিপদে না ফেলে। দোলনার প্রথম দোলের সাথে ফিওনার হৃদয়ের ধুকপুকানি যেন আরও বেড়ে গেল। সে চোখ খুলে চারপাশের উঁচু পাহাড়, নীল আকাশ আর সবুজ গাছপালার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করল। কিন্তু মনের ভেতর সেই ভয়টা এখনও কাটছে না। অ্যাকোয়ারা একটু হাসি চাপা দিয়ে বলল, ফিওনা, চোখ খুলে দেখো, এই দৃশ্য দেখতে কতটা সুন্দর, অথচ এই উচ্চতা থেকে দেখার সৌন্দর্য কজন দেখতে পায়। ধীরে ধীরে ফিওনা সাহস করে এক চোখ খুলে তাকালো। তারপর আস্তে আস্তে পুরোপুরি চোখ খুলে চারপাশের দৃশ্য দেখতে লাগলো। পাহাড়ের সেই নিঃসীম দৃশ্য, দিগন্তে মিশে যাওয়া নীল আকাশ আর প্রকৃতির সেই মনোমুগ্ধকর রূপ দেখে ফিওনার মনে হতে লাগলো এই সাহসটুকু করার জন্যই তার এখানে আসা দরকার ছিল। অনেকক্ষণ দোল খেতে খেতে ফিওনার ভয় পুরোপুরি কেটে গেছে। সে এখন মুক্তভাবে দোলনার দোলের প্রতিটা মুহূর্ত উপভোগ করছে। বাতাসের সাথে নিজের চুলের খেলা আর চোখের সামনের পাহাড় আর আকাশের অপরূপ দৃশ্য দেখে সে যেন মুগ্ধ। হঠাৎ করেই অ্যাকোয়ারা নজরে পড়ল দূরে একটা খরগোশ দৌড়াচ্ছে, আর সেটা দেখে অ্যাকোয়ারা আনন্দে সেই খরগোশ ধরতে ছুটে গেল, ফিওনাকে ওই অবস্থাতে রেখেই। ফিওনা এখন একা একাই দোল খাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর দোলনার দোলটা খুবই হালকা মনে হতে লাগলো। সে যেন মজাটা হারিয়ে ফেলল। দোলনাটা স্থির হয়ে আসছে। ফিওনা একটু বিরক্ত হয়ে বলে উঠল, কি হলো অ্যাকোয়ারা, থেমে গেলে কেন? তার কথার সাথেই হঠাৎ করে দোলনায় আবার একটা তীব্র দোল আসে, যেন কেউ জোরে ঠেলে দিয়েছে। ফিওনা আচমকা চমকে উঠল। তার মন কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। আশেপাশে তাকালো। বাতাসের শোঁ শব্দ আর দোলনার তীব্র গতির সাথে তার বুকের ধুকপুকানি বাড়তে লাগলো। কিছুটা ভীত স্বরে ফিওনা আবার বলল, অ্যাকোয়ারা, দোলনাটা এত জোরে দুলছে কেন? কোনো উত্তর না পেয়ে ফিওনার মনে একটা অদ্ভুত শীতল ভয় কাজ করতে লাগলো। হঠাৎ উপলব্ধি করল ফিওনা, নাকে একটানা সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ এসে ধাক্কা দিতে লাগলো। জ্যাসপারের পারফিউম। প্রথমে সে ভাবল হয়তো ভুল হচ্ছে, কিন্তু গন্ধটা এতটাই স্পষ্ট ছিল যে সে আর উপেক্ষা করতে পারল না। আতঙ্কে এবং কৌতূহলে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল জ্যাসপার তার পেছনেই দাঁড়িয়ে আছে, তার ঠান্ডা অথচ গভীর দৃষ্টি নিয়ে। ফিওনার বুক ধুকপুক করতে লাগলো, হাত পা ঠান্ডা হয়ে এলো। জ্যাসপারের দৃষ্টি এতটা তীক্ষ্ণ আর নির্লিপ্ত যে তার মনে এক মুহূর্তের জন্য ভাবনা এলো, হয়তো জ্যাসপার তাকে এখানে পাহাড়ের কিনারায় দোলনা থেকে ফেলে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছে। তার এই নিয়ন্ত্রণহীন দোল খাওয়ার অনুভূতিটাও যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কিছুটা কাঁপা কাঁপা গলায় ফিওনা জিজ্ঞেস করল, আপনি এখানে? জ্যাসপার নির্লিপ্তভাবে তাকিয়ে রইল। তার চোখের গভীরে এক ধরনের অদ্ভুত শান্তি অথচ রহস্যময় ঝলক। ফিওনা পরপর দুইবার ঘুরে তাকালো, যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে চাইল। বিকেলের স্নিগ্ধ আলোয় জ্যাসপারের অবর্ণনীয় সৌন্দর্য যেন আরো গভীর হয়ে উঠেছে। তার মুখের প্রতিটা রেখা, তার ঠোঁটের কোণে লুকানো হাসি, আর তার চোখের সেই স্নিগ্ধ অথচ তীব্র দৃষ্টি, সবকিছু মিলিয়ে যেন একটা অচেনা মায়া ছড়াচ্ছে। ফিওনার হৃদয় অনিয়মিতভাবে ধুকপুক করতে লাগলো। জ্যাসপারের সবুজ চোখজোড়া বিকেলের মৃদু আলোয় অন্যরকম সুন্দর লাগছে, আর ঘাড়ের ট্যাটুটা জ্বলজ্বল করছে বরাবরের মতোই।
আজকেও সাদা শার্ট আর বুকের কাছে 3টে বাটন খোলা। অ্যান্টিকের অদ্ভুত লকেটটাও আলো ছড়াচ্ছে আর কানের সাদা পাথরের দুলটাও কেমন চিকচিক করছে। ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। ফিওনা হালকা ফ্যাকাশে নীল রঙের চাইনিজ জিন্সের স্কার্ট আর সাদা টপস পরেছিল। দোলনায় বসার কারণে টপস একটু উপরের দিকে উঠে গিয়ে তার পেট আর কোমরের সামান্য অংশ বেরিয়েছিল। হঠাৎ দোলনা পেছনে দুলে উঠতেই ফিওনার ভারসাম্য নড়ে গেল। সে যখন পেছন দিকে দোলনায় ফিরে তাকালো, ঠিক সেই মুহূর্তে জ্যাসপার তার পেছন থেকে এগিয়ে এলো। অবলীলায় তার হাত ফিওনার পেটের চারপাশে মুড়ে ধরল, যেন তাকে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফিওনা চোখ বড় করে তাকালো। তাদের দেহ একেবারে একে অপরের সাথে লেপ্টে ছিল, এতটা কাছাকাছি যে জ্যাসপারের গরম নিঃশ্বাস তার মুখে স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল। তার হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম করল, আর তার মনে হলো যেন সময় থেমে গেছে। জ্যাসপার যেন কেবল তাকিয়ে আছে তার দিকে, গভীরতর এক দৃষ্টিতে, যেন কোনো অজানা কথা বিনা বাক্যে বলতে চাইছে। ফিওনার মুখে কথা আসছিল না, কেবল তাকিয়েই রইল। তার নীরবতার মাঝে যেন এক অদ্ভুত আবেদন ছিল, আর জ্যাসপারও নড়ল না। তাদের মাঝে একটা অদৃশ্য যোগাযোগ তৈরি হলো, যেন মুহূর্তটা তাদের নিজের মতো করে ধরে রাখতে চায়। জ্যাসপার গভীর এক দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি এখানে কিডন্যাপ করে এনেছি, কোনো পাহাড়ে ভ্রমণের জন্য নয়। ফিওনা তার কথায় হতভম্ব হয়ে কিছুটা অবাকভাবে প্রশ্ন করল, আমি আবার কি করেছি? জ্যাসপার কঠোর গলায় বলল, এই যে তোমাকে হ্রদে গিয়ে নির্ভাবনায় গোসল করতে দেখলাম, নৌকায় উঠলে এখন দোলনায় বসে দোল খাচ্ছ, যেন কোনো ট্যুরে এসেছো। তুমি কি সত্যি বুঝতে পারছো না কেন তোমাকে এখানে আনা হয়েছে? ফিওনার কপালে ভাঁজ পড়ল, কিন্তু সে চেষ্টা করল নিজেকে শান্ত রাখতে। আমি তো শুধু একটু খোলা হাওয়া উপভোগ করছি, কারো ক্ষতি তো করিনি। বন্দি হয়ে থাকলেও একটু তো স্বস্তির প্রয়োজন আমার। জ্যাসপার দীর্ঘশ্বাস ফেলল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আনন্দ করার জন্য তোমাকে এখানে আনিনি ফিওনা। আমি তোমাকে এখানে এনেছি তোমাকে প্রতি পদে পদে কষ্ট দিতে। এই জায়গার প্রতিটা শ্বাস, প্রতিটা মুহূর্ত আমার নিয়ন্ত্রণে। আর অ্যাকোয়ারা, সে তোমার বান্ধবী নয়, সে ড্রাগন আর আমার সহকারী। ফিওনা একটু স্তব্ধ হয়ে গেল, তবে তার ভেতরে কোথাও এক ধরনের বিদ্রোহ দানা বাঁধল। আমাকে ছাড়ুন, ফিওনা মৃদুস্বরে বলল, একটু কাঁপা কাঁপা গলায়। জ্যাসপার চমকে তাকালো, যেন কথাটা ঠিক বুঝতে পারছে না। মানে, কি ছাড়ব? এই যে আমাকে ধরে রেখেছেন। ফিওনার কণ্ঠে হালকা ভৎসনার আভাস ছিল, তবে দৃষ্টি যেন অন্যদিকে নিবদ্ধ। তখনই জ্যাসপারের মনে হলো সে কিভাবে ফিওনার পেট জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে রেখেছে। ফিওনার দেহ তার দেহের এতটাই কাছে মিশে আছে যে যেন একে অপরের অংশ হয়ে গেছে। অবচেতনে তার হাতটা পেটের আশেপাশে জড়িয়েছিল, আর এই সামান্য ছোঁয়া ফিওনাকে একটু থমকে দিয়েছে। জ্যাসপার ছাড়ল না, বরং ধীর গলায় বলল, নামো দোলনা থেকে। ফিওনা ধীরে ধীরে দোলনা থেকে নেমে এলো। ঠিক সেই মুহূর্তে জ্যাসপারের হাতটা নিজের অজান্তেই সরে গেল তার পেটের অংশ থেকে, কিন্তু সরে যাওয়ার সময় পেটের চারপাশে একটা মৃদু স্পর্শ রেখে গেল, অদ্ভুত অথচ নিঃশব্দে বিদ্যুতে আচ্ছন্ন করার মতো। সেই হালকা স্পর্শ যেন ফিওনার মনে উত্তেজনার ঢেউ তুলল, আর জ্যাসপারও যেন সেই অজানা অনুভূতিতে আবৃত হলো। নতুন আবিষ্কারের মতো এই অনুভূতির কাছে দুজনেই যেন খানিকটা থমকে গেল। ভুলে গেল সব কিছু এই ক্ষণিক স্পর্শে। শুধু থেকে গেল কিছু না বলা অনুভূতি। ফিওনা ধীরে দোলনা থেকে নামতেই জ্যাসপার হনহন করে হাউসের ভেতরে চলে গেল। ততক্ষণে পাহাড়ের আকাশে সন্ধ্যার আভা ছড়িয়ে পড়েছে। চারপাশে ম্লান আলো যেন দিনরাতের সীমানায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই অ্যাকোয়ারা ছোট্ট গোলাপি খরগোশটা হাতে নিয়ে ছুটে এলো। এ কি ফিওনা,
তুমি একা একা নামলে কিভাবে? অ্যাকোয়ারার চোখে বিস্ময়। ফিওনা মৃদু হেসে বলল, এভাবেই ব্যালেন্স রেখে। অ্যাকোয়ারা ভ্রু কুঁচকে বলল, সর্বনাশ, যদি পড়ে যেতে। তারপর খরগোশটি দেখিয়ে বলল, এটা কি তোমার হাতে? ফিওনা বিস্ময়ে তাকালো খরগোশটির দিকে। অ্যাকোয়ারা আনন্দিত ভঙ্গিতে বলল, দেখো তো কি সুন্দর খরগোশ। ফিওনা অবাক হয়ে বলল, ও মা, গোলাপি রঙের খরগোশ! আগে তো কখনো এমন খরগোশ দেখিনি। অ্যাকোয়ারা মাথা নাড়িয়ে বলল, এটাই পাহাড়ের খরগোশ, ওরা বেশ বিরল। ফিওনা খুশি হয়ে বলল, ভালোই করেছো অ্যাকু, এটাকে নিয়ে একটু সময় কাটানো যাবে। খরগোশের গোলাপি পশমে স্নিগ্ধ সন্ধ্যার আলো মিশে যেতেই পাহাড়ের পরিবেশ যেন আরও মোহনীয় হয়ে উঠল। অ্যাকোয়ারা মৃদু হেসে বলল, পরের বার তোমাকে পাহাড়ের ফুলের বাগানটা ঘুরিয়ে দেখাবো, আর কালকে তোমাকে গ্লাস হাউজের ছাদে নিয়ে যাব। সেখানে আরও অনেক ধরনের ফুল আছে। ফিওনার চোখে উচ্ছ্বাসের ঝিলিক ফুটে উঠল। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, অ্যাকোয়ারা ফিওনাকে আশ্বস্ত করে বলল। প্রিন্সের অনুমতি নিয়ে কাল আমরা ছাদে উঠব। ফিওনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, তাহলে ছাদের ফুল গাছগুলোর যত্ন কে নেয়? অ্যাকোয়ারা হেসে বলল, আরে, ওগুলোর যত্ন করতে হয় না, তারা এমনিতেই সবসময় তাজা আর সুন্দর থাকে। প্রকৃতি যেন তাদের যত্ন নিচ্ছে। অবাক হয়ে ফিওনা ভাবল, এই পাহাড়ের ফুলগুলো কি তবে কোনো জাদুকরী শক্তির অধিকারী? তাদের নিরবচ্ছিন্ন সৌন্দর্যের রহস্যে মোহিত হয়ে পড়ল সে। অবশেষে আজকের মতো ঘোরাঘুরি শেষে তারা গ্লাস হাউসে ফিরে এলো। সেখানে ঢুকতেই হঠাৎ অ্যাকোয়ারা কিছু উপন্যাসের বই ফিওনার দিকে বাড়িয়ে দিল। ফিওনা অবাক হয়ে বইগুলোর দিকে তাকিয়ে বলল, এগুলো কিভাবে আনলে অ্যাকু? অ্যাকোয়ারা মৃদু হেসে জবাব দিল, আরে, থারিনিয়াসকে দিয়ে আনিয়েছি আমার কথা বলে। ফিওনার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে অভিভূত হয়ে বলল, তুমি সত্যি অনেক ভালো অ্যাকু, ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরি। অ্যাকোয়ারার সেই বন্ধুত্বপূর্ণ সান্নিধ্যে ফিওনার মনটা আনন্দে ভরে উঠল। অ্যাকোয়ারা যেন তার কাছে লিয়ার মতোই হয়ে উঠল। যেন বন্ধুত্বের নীরব আশ্বাসে একান্ত শান্তির আভা ছড়িয়ে পড়ছে চারপাশে। রাতে রান্না শেষে খাবার একে একে পরিবেশন করতে লাগলো ফিওনা। টেবিলের চারপাশে নীরবতা যেন জমে আছে, শুধুমাত্র থালায় খাবারের মৃদু শব্দ শোনা যাচ্ছে। জ্যাসপার চেয়ারে বসে ধীরে ধীরে খাবার খাচ্ছে, তবে তার দৃষ্টি বারবার আর চোখে ফিওনার দিকে চলে যাচ্ছে। আজ ফিওনার মুখে যেন এক অন্যরকম আভা, স্বাভাবিকের চেয়েও অনেক বেশি উজ্জ্বল, আনন্দে ভরপুর। এই উজ্জ্বলতা দেখে জ্যাসপারের মনের কোণে অদ্ভুত অনুভূতি জেগে উঠেছে। এতদিন সে দেখেছে ফিওনা সাধারণত খাবার বাড়ার সময় ম্রিয়মাণ থাকে, মুখ ফ্যাকাশে এক আবরণে ঢাকা থাকে, কিন্তু আজ তার চোখে যেন এক নতুন দ্যুতি খেলা করছে। মনে হচ্ছে বাইরের দোলনায় সময় কাটিয়ে হাওয়ার স্পর্শে যেন একটু প্রশান্তি খুঁজে পেয়েছে। জ্যাসপার ভাবছে, কেন আমি এই মানবী মেয়েটার সব বিষয়ে এত ভাবছি।